এই একবার প্রথম 1 থেকে 3 লেকচার, যেটা ইনফরমেশন সিকিউরিটির একবারে ফান্ডামেন্টাল, এখানে প্রশ্ন আসার মতো প্রশ্ন আসলে ছোট ছোট প্রশ্ন বেশি, বড় প্রশ্ন করার মতো তেমন একটা নাই। সো ধরেন যদি আমি দিয়ে থাকি তাহলে ইনফরমেশন সিকিউরিটি, সাইবার সিকিউরিটি ডেফিনেশন এবং পার্থক্য, যে ধরেন অবজেক্টিভ, এগুলো আসবে না, আসে নাই। একবারে শর্ট বললে সিআইএ, ইনফরমেশন সিকিউরিটি, সাইবার সিকিউরিটির পার্থক্য, আর এই যে সিআই এর এক্সাম্পল, তারপর যে ছোট ছোট কিছু জিনিস আছে, ধরেন কনফিডেন্সিয়ালিটি বা প্রাইভেসি, এগুলো মানে খুব কাছাকাছি যে শব্দগুলো, তারপরে ইন্টিগ্রিটি, কনসিস্টেন্সি, যে যে জিনিসগুলো দেখেন যে আমার স্লাইডেই আমি বিভিন্ন ভাবে বোঝানোর মানে পড়ানোর চেষ্টা করছি, যে এই শব্দগুলোর সাথে আসলে ইন্টারনাল রিলেশনটা কি, মানে আর ডিফারেন্সটাও কি। তো এগুলো থেকে আসতে পারে, বাট খুবই শর্ট, ধরেন 1 নাম্বার 2 নাম্বার, এর থেকে বেশি এক্সপেক্ট করার কিছু নেই, কারণ এগুলো খুবই বেসিক ফান্ডামেন্টাল। আর এই স্লাইডটা যেহেতু আপনাদের মিড 1-এ ছিল, সো এই স্লাইড থেকে আপনার প্রশ্ন হবে কম, মিডের তেমন কোনো প্রশ্ন রিপিট হবে না। সো মিডে, মিডে হয়তো অবশ্যই এবারে মিডে মানে আপনাদের ইয়াতে আচ্ছা, মিড থেকে এখান থেকে বেশ কিছু প্রশ্ন হয়েছে। আচ্ছা, তো এখানে দেখেন এই যে কমন যেসব থ্রেড গুলো, এগুলোর উপরে প্রশ্ন আসতে পারে, আর উদাহরণ আসতে পারে। যেমন ধরেন যে এমনি কমন থ্রেডের কথা না বলে যদি আমরা বলি যে ডিফাইন করো ওয়্যার ট্র্যাপিং, ডাম্পস্টার ড্রাইভিং, ড্রাইভিং, ইভসড্রপিং, এরকম 3টা 4টা বা 2টা বা বা একটা, যে কোনো একটা ডেফিনেশন, সেটা হইতে পারে ফিশিং অ্যাটাক, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সো এই ধরনের ছোট ছোট যে কোনো 1 2 3 4টা ডেফিনেশন আপনার থাকতে পারে প্রশ্নের মধ্যে। আর উল্টা ভাবেও থাকতে পারে যে কমন থ্রেড টু কনফিডেন্সিয়ালিটি অথবা ইন্টিগ্রিটি অর রিভিলেবিলিটি, সেইটার লেখা। তাহলে ভাইস ভার্সা আপনার এখানে যতগুলো ডেফিনেশন টাইপের একটু একটু 1 2 নাম্বারের যেগুলো আছে, এগুলো একটু বুঝে লিখতে হবে যদি আসে প্রশ্নে। আর এমনি এটার বাইরে এখান থেকে প্রশ্ন করার মতো তেমন কোনো, যে রেগুলেটেড আনরেগুলেটেড, এগুলো আসলে একেবারে থিওরি বোঝার জন্য এগুলো প্রশ্নে দেওয়া হয় না বা দেওয়ার মতো সুযোগ নাই। সো এই পুরা স্লাইডটা থেকেই যদি এক বাক্যে আমি প্রশ্ন বলি, তাইলে আসবে হইলো, বা প- মানে প্রশ্নে আসার মতো জিনিস আছে হইলো সিআইএ, ইনফরমেশন সিকিউরিটি, সাইবার সিকিউরিটির পার্থক্য, সিআইএ এর কমন থ্রেড, সেগুলোর ইউজেস, আর এরপরে হলো চলে আসবে, টান দিতেছি, জাস্ট এগুলো শেষ হইলেই আপনাদের আহ, চলে আসে হইলো ইনফরমেশন সাইবার সিকিউরিটির এই যে আইটি বলে, আইডেন্টিফিকেশন, অথেন্টিকেশন, অথরাইজেশন এবং অ্যাকাউন্টিং। এখন এখানে আইটি পোলে থেকে অবশ্যই ছোট একটা প্রশ্ন হইলেও আসছে। কি কি আসতে পারে? যেমন ধরেন আমি একটু ঘুরাইয়া দিই, তাত্ত্বিক বা সৃজনশীল টাইপের, যে আপনি একটা সিকিউরিটি হেড অথবা আপনি একটা সিকিউরিটি ইঞ্জিনিয়ার, আপনি আপনার অর্গানাইজেশনে আইডেন্টি মানে আইটি পোলেটা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন। ঠিক আছে, অন্যভাবে আসতে পারে যে আইটি পোলে ইমপ্লিমেন্ট করার গুরুত্ব কি, না থাকলে অর্গানাইজেশনের রিস্ক কি কি থাকবে। সো আপনি যদি আইটি পোলে জিনিসটা বুঝেন তাহলে আপনি এগুলো লিখতে পারবেন। আচ্ছা, এখন আইটি বলে মানে আইডেন্টিফিকেশন, অথেন্টিকেশন, অথরাইজেশন এবং অ্যাকাউন্টিং, এই পুরোটাই একবার হাতে কলমে বুঝাইছি। এখন যদি আইটি পোলের উপরে একবারে এইভাবে যদি প্রশ্ন না আসে, তাহলে আসতে পারে যে কোনো একটা, যেমন ধরেন যে শুধুমাত্র অথেন্টিকেশন। তাইলে অথেন্টিকেশনের উপরে আগের বারের প্রশ্নগুলো যদি যারা সলভ করছেন দেখবেন, দেখেন যে মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন সম্পর্কে খুব কমন প্রশ্ন আসছে, যে এমএফএ, ধরেন আপনি একটা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করছেন, ঠিক আছে, তো আপনি এরকম প্রশ্ন আসতে পারে একটা ছোট কেস দিয়ে, যে আপনি একটা একটা ছোট মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করছেন অথবা একটা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করছেন, যেটা এরকম একটা ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন করা যায়। সো এটাতে আপনি মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশনটা এনেবল করতে চান, কিন্তু ইউজার
ইউজারদের ইউজেবিলিটির ইজিনেসের জন্য আপনি মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশনটা ইমপ্লিমেন্ট করার জন্য আপনি অ্যাপ্রুভাল ম্যানেজমেন্ট বা ইন যেটা, যে আপনি অর্গানাইজেশনের বোর্ড অফ ডিরেক্টরস অথবা অর্গানাইজেশনের এমডি থেকে অ্যাপ্রুভাল পাচ্ছেন না। কারণ যত লেয়ার হবে ইউজারদের তত বেশি সময় লাগবে, তারা জিনিসটার প্রতি হয়তো তাদের আগ্রহ কম থাকবে। সো এই ধরনের একটা ডাবল উইন্ডো, ডাবল ফেজড একটা জায়গার মধ্যে আপনি সিকিউরিটি টিমে কাজ করেন এবং আপনি অপারেশনস টিম থেকে অথবা আপনার সুপারভাইজার থেকে বা এমডি থেকে আপনি এই ধরনের অ্যাপ্রুভালটা পাচ্ছেন না। তো এখন আপনি কিভাবে অ্যাপ্রুভালটা নিবেন? কারণ মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন ছাড়া মানে এরকম পাবলিক ফেসিং একটা ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং ইয়ার ক্ষেত্রে বা একটা মোবাইল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন না থাকলে অনেক ঝুঁকি থাকে। তো তাহলে এখন আপনাকে পেঁচায় লিখতে হবে যে মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশনের গুরুত্ব, মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন কি কি জিনিস ইন্ট্রোডিউস করে ফেলে, একটা ইউজারের কি কি সুরক্ষা ওখানে চলে আসে, এবং ইউনিকলি একটা ইউজারকে যে আইডেন্টিফাই করা যায় যে এটা সেই ইউজার, তার যে কোনো অ্যাক্টিভিটির জন্য যে সে নিজে দায়ী থাকে, কারণ এখানে ইউনিক কিছু ফিচার আছে। সো সেগুলো আপনাকে বুঝে তখন বলতে হবে। সো অন্যভাবে বলতে পারি যে তাহলে আপনি মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন কি, কেন ইমপ্লিমেন্ট করবেন, সেই জিনিসগুলো যদি ক্লিয়ারলি জানেন, তাহলে প্রশ্নটা যে কোনো অ্যাঙ্গেলই আসুন না কেন আপনি লিখতে পারবেন। আচ্ছা, এখন এখানে আসতে পারে আরো যদি সিম্পল অবস্থা আসে, তাহলে হয়তো বলবে যে আহ, আমাদের অথেন্টিকেশনের যতগুলো কমন টেকনিক আছে সেই টেকনিক গুলো আলাপ আলাপ আলোচনা করেন। যদি একবার সহজ প্রশ্ন আসে, তাহলে একবারে বাচ্চাদের স্টাইলে এরকম ভাবে বলে দিবে যে কমন যতগুলো টেকনিক, তো কমন টেকনিক তো তিনটার আপনি হয়তো একটা দুইটা তিনটা যে কোনোটাই ব্যবহার করেন। সো এবং আমি বলছি যে মাল্টি ফ্যাক্টর, সিঙ্গেল ফ্যাক্টর এবং টু ফ্যাক্টর এই জিনিসগুলো মানুষজন মিলায় ফেলে যে, সেগুলো কিন্তু আমি ক্লাসে খুব ক্লিয়ারলি বুঝাই বলছি। মানে অথেন্টিকেশনের আমি জিমেইলে একটা ওটিপি গেল, আমার মোবাইলে একটা ওটিপি গেল, আমার পাসওয়ার্ড দিলাম, এরকম আমি অনেকগুলা দিলাম, আমার কাছে মনে হলো পাঁচটা ছয়টা যে অথেন্টিকেশন আমি করে ফেলছি, কিন্তু অথেন্টিকেশন একটা নলেজ বেসড, সবগুলাই যদি নলেজ বেসড হয় তাহলে শুধুমাত্র আমি টায়ার করছি, আমি কিন্তু একটা নতুন অথেন্টিকেশন ফ্যাক্টর ইন্ট্রোডিউস করি নাই। সো এই জিনিসগুলো রিপিট এখন পড়াতে চাচ্ছি না, বাট বুঝে নিয়েন যে আপনি আসলে মাল্টি ফ্যাক্টর বলতে অ্যাটলিস্ট দুইটা ফ্যাক্টর আপনার ইন্ট্রোডিউস আপনার সিস্টেমে আপনি ইমপ্লিমেন্ট করছেন কিনা। সেটা হতে পারে নলেজ বেসড, টোকেন বেসড, হতে পারে নলেজ বেসড ক্যারেক্টারিস্টিক্স বেসড, অথবা মানে যে কোনো দুইটা, অথবা টোকেন বেসড ক্যারেক্টারিস্টিক্স বেসড। আর এই তিনটারই অন্য নামটা হলো সামথিং ইউ নো, সামথিং ইউ হ্যাভ, সামথিং আর, ওই তিনটারই অন্য নাম। আচ্ছা, এটা নিয়ে অনেক কথাই বলছি। সো সামথিং ইউ নো আর হ্যাভ যদি দুইটা হয় তাহলে অবশ্যই টু ফ্যাক্টর, অথবা নো আর দুইটা হয় তাহলে অবশ্যই টু ফ্যাক্টর। একটার বেশি হইলেই টু ফ্যাক্টর, মানে মাল্টি ফ্যাক্টর মানে তো একটার বেশি হইলে। সো আপনার সর্বোচ্চ তিনটা ফ্যাক্টর ইউজ করার সুযোগ আছে। আচ্ছা, সো এখান থেকে এই ধরনের মানে জাস্ট আপনাদের কতটুকু নলেজ, তারপর ধরেন নন রেপুটেশন কোন ধরনের অর্গানাইজেশনের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে, ক্রাইটেরিয়া অফ বিজনেসের ক্ষেত্রে আপনার নন রেপুটেশন ইনএভিটেবলি রিকোয়ার্ড, খুবই প্রয়োজন, অত্যাবশ্যকীয় এই ধরনের জিনিসপত্র আসতে পারে। তো ধরেন নন রেপুটেশন কাদের, মানে কোন ধরনের বিজনেস, খুবই ইজি। ধরেন নন রেপুটেশন যদি বুঝে থাকেন যে একটা যে কোনো একটা অ্যাক্টিভিটি যখন ইউজার সেটাকে রিট্রেন করতে পারে না, সেটাকে রিফ্রেন করতে পারে না, সে রিজেক্ট করতে পারে না, কারণ হলো সে অ্যাক্টিভিটিটা অনলাইনে হয়েছে, বাট সে যখন এই ধরনের সুযোগগুলো যখন তার থাকে, সেই সুযোগগুলো বন্ধ করার জন্য টেকনোলজিক্যাল যে ইনভেনশন, সেখানে আমি যখন একটা অ্যাক্টিভিটি করি তার সাথে আমার কিছু ইউনিক ফিচার, কিছু ইউনিক সিগনেচার ওটার সাথে, প্রত্যেকটা অ্যাক্টিভিটির সাথে অ্যাক্টিভিটি ম্যাট্রিক্সে থাকে, আমার আইপি অ্যাড্রেস, আমার পিসির বা এ ধরনের অনেক কিছু, হয়তো বা ডিজিটাল সিগনেচার। সো যেসবগুলো জিনিসপত্র যে কোনো একটা অ্যাক্টিভিটিতে আমাকে ইউনিকলি আইডেন্টিফাই করে যে এই ব্যক্তি করছে, আমি পরে আমি ডিনাই করতে পারি না। সো ওই ইন্ট্রোডাকশনটা কোথায় হয়েছে? ফার্স্ট অফ অল এটা হয়েছে অফকোর্স ই কমার্স সাইটগুলোর জন্য, কারণ ই কমার্স সাইটে আমি পণ্য দেখি না, পণ্য আমাকে দেখে না। সো এই যে বায়বীয় বা ভার্চুয়াল জগতে যেসব পারচেজ, যেসব এই যে আদান প্রদানগুলো, এসবের
ক্ষেত্রে যেন আহ, আহ, মানে পুরো ব্যাপারটার মধ্যে যে ট্রান্সপারেন্সি, যদিও আমি কোনো প্রোডাক্ট দেখতেছি না, এখন প্রোডাক্ট আসার পরে আমি যদি বলি আমি প্রোডাক্ট অর্ডার করি নাই, তাহলে ওই ব্যক্তির যেমন ক্ষতি হতে পারে, তারপরে অ্যাজ ওয়েল অ্যাজ ইউজারেরও ক্ষতি হতে পারে, কারণ ইউজারও তো এমন কোনো প্রোডাক্ট অর্ডার দিচ্ছে বাট ওই প্রোডাক্টটা আসে নাই। সো বোথ পার্টির সেফটির জন্যই বেসিক্যালি নন রেপুটেশনটা ইন্ট্রোডিউস করা হয়েছে। সো এটার অন্যতম বেস্ট এক্সাম্পল হলো ডিজিটাল সিগনেচার অথবা সাইন কন্ট্রাক্ট, ভিডিও সার্ভিস, হোয়াট এভার। তো তো নন রেপুটেশন নিয়ে আপনার আসতে পারে। তো এগুলো কিন্তু আমি যেগুলি বলছি এগুলো 1-2 নাম্বারের বেশি না, ছোট ছোট আপনার যে কোনো জিনিস আপনাকে জানতে চাইতে পারে। আর সাইবার সিকিউরিটি লেয়ার, এখানে একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটা ধরেন যে একটু বড় আকারের প্রশ্ন যদি বলেন, তাহলে এইটাতে হয়তো 2, 3, 4, 5 এরকম একটা নাম্বারের প্রশ্ন আসতে পারে। সো সাইবার সিকিউরিটি লেয়ার আপনাকে ডিরেক্টলি বলা হইতে পারে যে শুধু লেয়ার গুলো লেখেন, তাহলে 1-2 নাম্বারের জন্য। তখন আপনি এই যে 7টা লেয়ার আছে, আপনার 7টা লেয়ার তখন একটু সাজিয়ে সিকুয়েন্সিয়ালি 7টা লেয়ার লিখবেন। আর যদি বলা হয় যে না, মানে 7টা লেয়ার আপনি ডিসক্রাইব করেন, অনেকভাবেই আসতে পারে যে 7টা লেয়ার এর মধ্যে এটার ইম্পর্টেন্স, এক্সাম্পল, এভাবে বিভিন্ন ভাবে যদি বলা হয়, তাহলে আপনি লিখবেন এবং স্লাইডটা একটু ফলো করেন, কারণ স্লাইডের বাইরে খুব বেশি যাওয়ার এখন আর আপনাদের সুযোগ নাই, সময়ও নাই। তো আপনি স্লাইডের মধ্যেই দেখেন যে এই লেয়ার গুলো সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, যে প্রত্যেকটা লেয়ারে কি কতটুকু হয়, কি নিয়ে কাজ করে, কারণ প্রত্যেকটা লেয়ারের একটা স্পেসিফিক স্কোপ আছে, একটা টার্গেট অ্যাক্টিভিটি আছে, ইম্পর্টেন্স আছে এবং স্পেসিফিক কিছু এক্সাম্পল আছে ওই ওই লেয়ারের যখন আপনি ইমপ্লিমেন্ট করতে চান, কারণ এটা তো সাইবার সিকিউরিটি লেয়ার। আচ্ছা, সো এই লেয়ারের উপরে প্রশ্ন আসছে আমার মনে হয়। সো আপনার লেয়ার গুলো একটু পড়ে যাবেন, তবে লেয়ার গুলো একটু সিকুয়েন্সিয়ালি লিখবেন কাইন্ডলি, কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে লেয়ার একটা দুইটা একবারই নাই, হারিয়ে ফেলছেন, সেক্ষেত্রেও নাম্বার কম পাবেন। আবার অনেকে নতুন নতুন অনেক লেয়ার আবিষ্কার করেন, ওই লেয়ার গুলো আসলে মানে পৃথিবীতেই নাই, এমন এমন সব, ধরেন ফায়ারওয়াল লেয়ার সিকিউরিটি এরকম একটা নতুন লেয়ার আপনারা বানাইছেন, ঠিক আছে? তারপরে ধরেন বানাইছেন হার্ডওয়্যার সিকিউরিটি। সো ভুল বলতেছি না তো হয়তো, মানে আপনার ওয়ার্ডিং হার্ডওয়্যার একটা ওয়ার্ড, ঠিক আছে, বা ফায়ারওয়াল, কিন্তু আপনি তো এই লেয়ার গুলো নিজের মতো করে বানাতে পারেন না আর কি। তো সেইটা একটু মাথায় নিবেন যে এই 7টা লেয়ার, মিশন ক্রিটিক্যাল অ্যাসিড থেকে শুরু করে হিউম্যান লেয়ার পর্যন্ত, প্রত্যেকটা ডোমেইন এবং কন্টেন্টকে আসলে টাচ করে ফেলছে। তো আপনি নিজে থেকে আর নতুন কিছু বানানোর দরকার নেই। তো আমরা মোটামুটি 2-3টা টাইপের প্রশ্ন আলাপ করছি। লেয়ার, এর আগে আইটি পোলে, আইটি পোলে না হইলেও শুধু অথেন্টিকেশন এগুলো, আর সিআই এর টুকিটাকি যদি সিআই এর কিছু আসে এই। এবার আমরা আসবো আহ, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্নে। অনেক ক্ষেত্রে আমরা একবারই বুঝি না যে আপনারা সাইবার অ্যাক্টর, সাইবার ভেক্টর, সাইবার এজেন্ট, ঠিক আছে, এই জিনিসগুলো বুঝেন কিনা। যেমন আমি বুকে হাত দিয়ে বলতে পারি আপনারা এই, এখনই আমি যদি বলি যে সাইবার অ্যাক্টর আর ভেক্টর, আপনারা মিলাই ফেলবেন। এই জন্য আমি বলতেছি আপনাদের সাইবার সিকিউরিটি মাস্টার্স করার পরে যখন কোন একটা ভাইবা বোর্ডে, আপনি যত বড় মানে অফিসারই হন না কেন, আপনার যখন ভাইবা বোর্ডে যাবেন তখন ছোটখাটো বিভিন্ন প্রশ্নও করবে। ধরেন একবার সিম্পল একটা প্রশ্নই করলো যে এরকম একটু একটা সাইবার ঘটনা ঘটছে আমাদের অর্গানাইজেশনে, তো এখানে অ্যাক্টর আর ভেক্টর কোনটা। এখন আপনি তো আকাশে চেয়ে রয়েছেন অথবা উল্টাপাল্টা বুঝাইতেছেন। তো আমি বলতেছি না যে আপনার সামনে ভাই ভাই যারা বসে থাকবে তারা বেশি জানে, তারা যতটুকু জানে তারা সেটা হলো চ্যাট জিপিটি। এখন চ্যাট জিপিটি থেকে যখন প্রশ্ন টশ্ন করবে তখন দেখা যাবে সাইবার অ্যাক্টর ভেক্টর একটা ঘটনারই। এখন সামনের ওই ভাইবার ওই লোকজন যখন দেখবে যে আপনি অ্যাক্টর ভেক্টর এই জিনিসটাই বলতে পারতেছেন না, তারা তো জানে ওটা খুব সিম্পল প্রশ্ন, ঠিক আছে, আপনার তো এই খুব সিম্পল দেখে আপনি এটা পড়েনই নাই, কারণ আপনি মনে করছেন অ্যাক্টর ভেক্টর এটা কি জানার দরকার। সো এজেন্ট, অ্যাক্টর, ভেক্টর, তারপর আবার এজেন্ট কয় টাইপের,
এগুলো খুবই ফান্ডামেন্টাল কিছু জিনিস। একটা সাইবার ক্রাইমের টোটাল জিনিসটা বিস্তারিত বর্ণনা করা একটা সাইবার প্রফেশনালের বা মাস্টার্স কোর্সে এই লোকের মানে ফান্ডামেন্টাল ক্যাপাবিলিটির মধ্যে একটা জিনিস হয়ে যায়। এটা একটা ইভেন্ট হইছে, সেটাকে টেকনোলজির ভাষায় বা সাইবার এক্সপার্টের ভাষায় বুঝিয়ে বলা। তো এই জায়গাটাতে আমি একটু বলি, এইবারের হয়তো কোনো প্রশ্নে সাইবার অ্যাক্টর ভেক্টর নিয়ে মানে প্রশ্ন করা হয়েছে বা জিজ্ঞেস করা হয়েছে বা একটা ঘটনা বলে বলা হয়েছে যে এটার এখানে অ্যাক্টর কে, ভেক্টর ভেক্টর কে, কি। সো অ্যাক্টর ভেক্টর এগুলো একটু দেখে যাবেন, একটু পড়বেন ভালো করে। আর এই অ্যাটাক ক্যাটাগরি গুলো অ্যাটাক ক্যাটাগরি গুলো থেকে ডাইরেক্ট হয়তো জিজ্ঞেস করা হবে না যে এই ক্যাটাগরি কয়টা, তো আপনি লিখলেন অ্যাক্টিভ প্যাসিভ, এটা হয়তো আসবে না, কিন্তু আপনাকে হয়তো জিজ্ঞেস করতে হতে পারে যে অ্যাক্টিভ অ্যাটাকের তিনটা এক্সাম্পল প্রদান করেন, তো সেখানে হয়তো এখানে ডস ডি ডস এগুলো সেগুলো আসতে পারে। সো ওএসআই লেয়ার ওয়াইজ এই যে এটা এটা মনে হয় আপনাদের সিটি বা কোন একটা পরীক্ষায় দিছি। সো এটা দেখে যেতে পারেন, বাট প্রশ্ন রিপিট হবে না। মানে এটা অন্য কোনো টিচার দিলে দিতে পারে, কিন্তু যদি আপনাদের মিড বা সিটিতে এসে থাকে তাহলে আমি দেই নেই ফাইনালে, এটা শিওর। আচ্ছা, এখানে অনেক ডেফিনেশন আছে, হাবিজাবি সব ডেফিনেশন পড়ার চেষ্টা করেন না, মাথায় রাখতে পারবেন না। সো কয়েকটা রাখেন, ধরেন ম্যান ইন দ্য মিডল এর তো আসতেই পারে, ডস যেটা সবসময় শুনেন, এসকিউএল ইনজেকশন, প্রসেস স্ক্রিপ্টিং, এগুলো ম্যালওয়্যার। এখন আমি জিজ্ঞাসা করলাম যে জিরো ডে অ্যাটাক খুবই কমন, জিরো ডে অ্যাটাক কি জিনিস, জিরো ডে অ্যাটাক কিভাবে প্রিভেন্ট করা যায়, বা আপনি জিরো ডে অ্যাটাক সম্পর্কে আলোকপাত করেন, মাথার উপর দিয়ে গেছে আপনাদের। খুবই সিম্পল, এখানে জিরো ডে অ্যাটাক, র্যানসমওয়্যার, ম্যালওয়্যার এগুলো সম্পর্কে ক্লাসে, এখানে হয়তো টপিকগুলো ডিটেল লেখা নেই কারণ এগুলো নিয়ে ক্লাসে কথা বলছি, কিন্তু ওয়ার্ড গুলো আছে। জিরো ডে অ্যাটাক নিয়ে দেখবেন ছোট্ট একটা পেজ আসছে। সো এখন জিরো ডে অ্যাটাক নিয়ে প্রশ্ন আসতেই পারে কারণ হট টপিক। এখন আপনি জিরো ডে অ্যাটাক বুঝেন না, আমি এরকমও দেখছি একজন লিখছে, মানে আগের অনেক ব্যাচেরই বা আপনার ঢাকা ইউনিভার্সিটি অথবা বিউপিতে বা অন্য কোথাও, যে যেই অ্যাটাক একদিনের কম সময়ের মধ্যে সংঘটিত হয়েছে, মানে জিরো ডে মানে সে ওই মানে উল্টাপাল্টা যা মন চায় লেখা শুরু করছে। আচ্ছা ঠিক আছে, এখন একজন লিখছে যে ধরেন যে এটা রিলিজ হওয়ার, একটা সফটওয়্যার রিলিজ হওয়ার এক একদিনের মধ্যে সংঘটিত হয়েছে। একজন লিখছে আহ তার প্যাচ ডিপ্লয়, প্যাচে গেছিল ঠিক আছে, আর প্যাচে গিয়ে সে নিজে পেঁচায় ফেলছে। আচ্ছা, তো এই ধরনের খুব বিভ্রান্তকর উত্তর পাওয়া যায়। মানে মানে বেসিক্যালি সাইবার সিকিউরিটির খাতা দেখলে মোটামুটি পাগল হয়ে যাওয়া বাকি থাকে, মানে না জানলে যে কি লেখে এগুলা। আবার কেউ কেউ অনেক ধরনের ফাঁকিবাজি করার চেষ্টা করে, মানে প্রশ্নটা উঠায়, মনে মনে করে যে আমরা বুঝি না, প্রশ্নটারই লেখে পুরো এক পেজ ধইরা, তারপরে উত্তরের আর কিছু নাই, আসলে উত্তর টুত্তর সে কিছু লেখে নেই, প্রশ্নটারে বড় করে লেখে। আবার এরকমও দেখছি প্রচুর, এই যে 10 দিন আগে একটা খাতা দেখতে যে খাতায় যে আসলে সে কি লিখছে, তারে নিয়ে এসেও যদি বসাই দিই যে পড়েন, পড়তে পারবে না। তো এইটা নিয়ে পুরো ইউনিভার্সিটি হুলস্থুল হয়ে গেছে যে আসলে এই খাতায় এরকম লিখছে, ওইটা কিভাবে নাম্বার দেওয়া যায় বা সে কাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছে। সো এই ধরনের ব্যাপারগুলা কন্টিনিউয়াস পাই। আর এছাড়া তো প্রচুর আছে, ধরেন বেল্লা পেডুলারে বিবা বিবা, বিবারে বেল্লা পেডুলা, ম্যান ইন দা মিডল রে মোটামুটি একটা মানুষ দাঁড়ায় রয়েছে অ্যাটাক করার জন্য, এরকম এলোমেলো হাবিজাবি যা মন চায় আসে তাই লেখে। আবার অনেকে তাও এক্সপেক্ট করে যে আমি তো 3-4টা লুটশিট নিয়ে খাতা ভরাইয়া মোটামুটি 50 পেজ আপনাদেরকে পিন আপ করে দিছি, তাও আমি কেন 100-তে 60, 50, 50-এ 20, 10, 15, তো খাতাটা উনার যাকে যে লিখছে তাকে খাতাটা দিলে সে নিজে 5-7 দিবে না,
তো আমরা কাউকে কম নাম্বার দেওয়ার জন্য বসি না, আবার ইনজাস্টিফিকেশনও করা হবে না। কারণ 50-এ 48-এর খাতা আছে, 100-তে 98, 97, 95-এর খাতা আছে। তার মানে হইলো যে লিখছে তাকে 100% নাম্বার দেওয়া হয়েছে। আর যে বিভ্রান্ত করার চেষ্টা করছে তাকে তো তার মতো করে তারপরে ফেল করে দেওয়া হয়, করানো হয় না একবারেই কাউকে। আর যাদের 78, 79 এরকম একবারে টায় থাকে, তাদেরকে চেষ্টা করা হয় আহ, আর 1 নাম্বার 2 নাম্বার এরকম মানে গ্রেস দিয়ে 80 মানে লেটার কভার করে দিতে, এরকম চেষ্টা করা হয় বেশিরভাগ ক্ষেত্রেই। 1 নাম্বার 2 নাম্বারের জন্য কেউ 3 থেকে 3.25 পাওয়ার পাচ্ছে না, এরকম হয় না, খুব কম। মানে প্রত্যেকটারই 1 নাম্বার, আধা নাম্বার, 2 নাম্বারের গ্যাপ থাকলে এগুলা আপার স্কেলটাই চিন্তা করা হয়, আপার গ্রেডিংটাই। বাট আপনাদের খাতাগুলো আসলে খুবই মানে কোনোভাবেই আপনাদের নিজেরা নিজেদের প্রতি কোনো ওই যে যৌক্তিক সম্মানটা রাখেন না আর কি। এটা আমি বুঝি যে আপনারা হয়তো সবাই চাকরি করেন, কিন্তু এরকম এক্সিকিউটিভ মাস্টার্স বা প্রফেশনাল মাস্টার্স গুলা ওই চাকরিজীবীরাই করে, এবং সারা পৃথিবীতেই চাকরিজীবীরা প্রফেশনাল মাস্টার্স করে। আমাদের এখানেও প্রতিটা ইউনিভার্সিটিতেই, এখানেও যারা বিবিএ ফ্যাকাল্টিতে, তারা তো রাত 9টা 10টা পর্যন্ত, তাদের ক্লাস তো আরো ডিফিকাল্ট। আপনাদের তো শুধু শুক্র শনি ওদের প্রায় প্রতিদিন সন্ধ্যা 6টা 6:30 থেকে রাত 9টা 9:30 10টা পর্যন্ত, আবার পরীক্ষা সবই চলতেছে। সো অফিসও আছে, কিন্তু প্রতিদিনই অফিস আছে। সো তাদের লাইফটা চিন্তা করেন, ওগুলো এক্সিকিউটিভ মাস্টার্স, প্রফেশনাল মাস্টার্স গুলো এরকমই হয়। এর মাঝেই যতটুকু সময় পান সেটা নিজেকে কাজে লাগিয়ে নিতে হবে। আচ্ছা, এখন র্যানসমওয়্যারের থেকে যদি প্রশ্ন আসে, যেমন জিজ্ঞেস করা হইলো যে আপনি একটা মেডিকেল কোম্পানির এমডি, একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির এমডি, আপনার একটা ক্যান্সারের জীবাণু নিয়ে আপনারা রিসার্চ করতেছিলেন, করার একবারে শেষ পর্যায়ে আপনি আবিষ্কার করে ফেলছেন ক্যান্সারের একটা নতুন একটা ফর্মুলা, যেটা দিয়ে পৃথিবীর একটা ক্যান্সারের একটা উদ্ভাবন আপনি, সরি মানে ক্যান্সারের প্রতিষেধক আপনি উদ্ভাবন অলমোস্ট করে ফেলছেন। আচ্ছা, এখন ঘটনাটা যেটা যেটা ঘটলো সেটা হলো যে আপনার এটা র্যানসমওয়্যার অ্যাটাক হয়ে গেছে। আপনার এই টোটাল যে উদ্ভাবনী সিস্টেমটা আপনি করছিলেন বা লাস্ট পর্যায়ে, তো সেটা র্যানসমওয়্যার অ্যাটাক হয়েছে। এখন আপনার ফিউচারিস্টিক বিজনেস বিলিয়ন 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 ডলারের, কারণ আপনি ইউ আর দ্য ফার্স্ট ইনভেন্টার, যে আপনি একটা নতুন ক্যান্সারের সেল, সরি ক্যান্সার প্রিভেন্টিভ একটা মেডিসিন নিয়ে আসতেছেন। সো এটা যখন আপনি সেল করবেন, তখন আপনি পৃথিবীতে মানুষের কাছে আপনি বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করতে পারবেন। আচ্ছা, এখন ওই লোকগুলো আপনার এই টোটাল জিনিসটা র্যানসমওয়্যার মানে অ্যাটাক হয়েছে, এখন আপনার কাছে তারা র্যানসম চাইছে। এখন আপনি র্যানসম দিবেন কিনা? এক হইলো আপনি একটা র্যানসম দিলে তারা আপনাকে আপনার সব জিনিস ফেরত দিবে, ঠিক আছে ভালো, আর আপনি তো আজীবন কামাবেনই। আপনার এমন একটা জিনিস উদ্ভাবন করছেন, আপনার আজীবন মানে আপনার এটার ইনকাম করতে থাকবেন। তো ওয়ান টাইম একটা র্যানসম যদি আপনি দেন ওদেরকে, তো ক্ষতি কি? কারণ আপনার ডেটা তো আর আপনার কাছে এখন নাই, আপনার কাছে ব্যাকআপও নাই, আপনার তো সব আসলে এনক্রিপ্টেড ওরা করে ফেলছে আপনার মেইন যেখানে আপনি রিসার্চ করতেছিলেন। সো প্রশ্নটা যদি এরকম হয়, তা আপনার কাছে জিজ্ঞেস করা হইলো যে এখন আপনি ওই কোম্পানির ডিসিশন মেকার, সিসও বা এমডি, সিও, আপনি র্যানসম দিবেন কিনা? এখন জাস্টিফাইড অ্যান্সার দেন এটা। এ ধরনের প্রশ্ন আসতে পারে যে আপনি আসলে র্যানসম পে করবেন কিনা। ওকে, আর যদি একবারে ফান্ডামেন্টাল আসে, তাহলে র্যানসমওয়্যার কি করে, কিভাবে কাজ করে, এটা যে এনক্রিপ্ট করে, ঠিক আছে, সো কেন মানুষ এটাকে আর ডিক্রিপ্ট করতে পারে না, বা একবারেই এটা সম্পর্কে আলোকপাত করেন, কোনো পেঁচায় টেচায় না 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 পেঁচায় একবারে জিজ্ঞেস করা হইতে পারে। ফিশিং, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ফিশিং, ভিশিং, স্মিশিং, এগুলো আসতে পারে। মানে খুব কমন প্রশ্নের মধ্যে পড়ে আর কি ফিশিং। এবং আই থিঙ্ক আপনারা আহ, একবারে অন্য কোনো ডেফিনেশন না পারলেও ফিশিং, ম্যান ইন দ্য মিডল, এটা চোখ বন্ধ করে লিখতে পারবেন। মানে
আমি যদি ভুল না করে থাকি আর কি। এই যে দেখেন জিরো ডে অ্যাটাক লেখা আছে। সো কেন আমি পেজে থামছি একটু বুঝেন। তার মানে হলো এগুলোর উপরে প্রশ্ন হয়তো আসছে জিরো ডে। তারপর সাইবার কিলচেন থেকে ওইভাবে প্রশ্ন আসবে না। ঠিক আছে, আপনাকে সাইবার কিলচেন যেহেতু ল্যাবে দেখানো হয়, বাট সাইবার কিলচেনের 7টা স্টেপ আপনি জানেন কিনা এটা তো আমরা জিজ্ঞেস করতেই পারি। ঠিক আছে, তারপরে একটা সাইবার ইভেন্ট হইছে, মানে এই ইভেন্টটাকে আপনি সাইবার কিলচেনের আলোকে বলেন। তো সাইবার কিলচেনের আলোকে কি, প্রথমটা অবশ্যই রিকন উইপেনাইজেশন। তো আপনি সেটা, আপনি যদি 7টা স্টেপ জানেন, 7টা স্টেপ দিয়ে সেটাকে এবার আহ, ইয়া করবেন। জাস্ট এক এক 5 লাইনে 2 লাইনে আপনি জিনিসটাকে বুঝায় বলবেন যে ঘটনাটা আসলে প্রথম থেকে কিভাবে হয়েছে। আর কোন একটা সাইবার অ্যাটাক তো আসলে কিল চেইনের বাইরে হয় না, মানে এই 7টা স্টেপ অবশ্যই গো থ্রু করা হবে। অ্যাক্সেস কন্ট্রোল থেকে প্রিভেন্টিভ, ডিটেকটিভ, কারেক্টিভ, এটা থেকে প্রশ্ন আসতে পারে। যে ধরেন সিসিটিভি, এটা একটা কন্ট্রোল। এখন সিসিটিভি কন্ট্রোলটা একটা ডিটেকটিভ কন্ট্রোল না প্রিভেন্টিভ কন্ট্রোল, প্রশ্ন করা হলো। আচ্ছা, আপনার অর্গানাইজেশনে সিসিটিভি ইমপ্লিমেন্ট করা হয়েছে। আচ্ছা, আপনাকে প্রশ্ন করা হলো এটা অলরেডি আছে, আপনি গিয়ে দেখতেছেন যে সিসিটিভি কন্ট্রোলটা আপনার জন্য সাফিসিয়েন্ট। ঠিক আছে, তাহলে আপনি নতুন কোন কন্ট্রোল ইম্পোজ করার জন্য ম্যানেজমেন্টকে ইয়া করবেন, সাজেশন দিবেন। আচ্ছা, এভাবে অন্য প্রশ্ন আসতে পারে অন্যভাবে। ধরেন সিসিটিভি একটা ডিটেকটিভ কন্ট্রোল, অ্যাজ ওয়েল অ্যাজ সিসিটিভি একটা ফিজিক্যাল কন্ট্রোল। আচ্ছা, এখন আপনি 2টা এক্সাম্পল দেন যেখানে আহ, একটা কারেক্টিভ কন্ট্রোলের, কারেক্টিভ এবং টেকনিক্যাল একটা কন্ট্রোলের এক্সাম্পল প্রদান করুন, এবং একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এবং প্রিভেন্টিভ কন্ট্রোলের উদাহরণ প্রদান প্রদান করুন। তার মানে হলো এখানে দেখেন, আপনি হয়তো তখন কি দিবেন। যদি অ্যাডমিনিস্ট্রেটিভ এবং প্রিভেন্টিভ বলি, তাহলে কি এই যে স্যাগ্রিগেশন অফ ডিউটি বা ডাটা ক্লাসিফিকেশন, এগুলা আপনার আসবে। আর যদি বলা হয় যে হ্যাঁ কারেক্টিভ এবং অ্যাজ ওয়েল অ্যাজ টেকনিক্যাল, টেকনিক্যাল কারেক্টিভ হলে দেখেন কমনটা কি আসতেছে, যে আপনি হয়তো একটা ইডিআর, অ্যান্টিভাইরাস, প্যাচিং, ভালনারেবিলিটি সলিউশন, এই ধরনের জিনিসগুলো আপনি ইমপ্লিমেন্ট করবেন। সো আপনার এই 4টার শুধু মুখস্থ না, কারণ মুখস্থ করলেই যে অ্যান্সার দিতে পারবেন তা না, আপনি একটু বোঝার চেষ্টা করেন যে প্রিভেন্টিভ কি জিনিস আর প্রোটেক্টিভ কি জিনিস। প্রিভেন্টিভ, ডিটেকটিভ, কারেক্টিভ, এই জিনিসগুলোর, যেমন ওয়াই সিসিটিভিটাকে বলা হয়েছে একটা ডিটেক্ট। তো এটা যখন নিজেকে এখানে প্রত্যেকটা এক্সাম্পল যখন একটু নিজের মধ্যে মানে বুঝে পড়বেন, তখন দেখবেন যে যাই হোক আপনি লিখতে পারবেন। বাট কন্ট্রোল থেকে প্রশ্ন আসছে 100%। অ্যাসেট লাইফ সাইকেল মনে হয় আসে নাই। আর এই অঙ্কটা দিছিলাম ইয়াতে, সিটি বা কোনো একটা জায়গায়, এজন্য এই অঙ্কটা নাও আসতে মিডিয়া পারে। এক্সিলেন্ট। এই অঙ্ক আসে নাই তাহলে। অ্যাসেটের লাইফ সাইকেল টাইকেল এগুলো সময় থাকলে দেখেন, এখন আমার মনে হয় অ্যাসেট লাইফ সাইকেলের প্রশ্ন দিচ্ছি কিনা মনে নেই। অ্যাসেট ম্যানেজমেন্টটা দেখতে পারেন, ইনভেন্টরি থেকে ডিস্ট্রাকশন যেটা, এটা দেখতে পারেন এখানে। তবে এই এই জায়গাটা থেকে এই যে ডাটা ইন অ্যাড্রেস, ডাটা ইন ট্রানজিট, ডাটা ইন ইউজ, ডাটার যে স্টেট, এটা থেকে মনে হয় 1 নাম্বার বা 2 নাম্বারের একটা প্রশ্ন হয়েছে। যে মানে কি এই স্টেট স্টেট গুলো লিখবেন, স্টেট গুলোর এক্সাম্পল আছে যে দেখেন পরে, এবং এক্সাম্পল গুলো দিবেন। তারপর ডাটা ওনার, ডাটা কাস্টোডিয়ান, পার্থক্য ভালো করে একটু দেখা যায়। অন্যান্য রোলগুলো না হইলেও ওনার আর কাস্টোডিয়ান ম্যান্ডেটরি। ডাটা ক্লাসিফিকেশন যদি মিডে টিডে দিয়ে থাকি তাহলে এবার হুবহু ক্লাসিফিকেশন আর মানে দেওয়া হয় নাই। তারপরেও যদি একটা ক্লাসিফিকেশন চাওয়া হয়, তাহলে একটা ক্লাসিফিকেশন লিখবেন, যে তিনটা তিনটা বা 5টার একটা ক্লাসিফিকেশন লিখে ফেলবেন, মিলিটারি, নন মিলিটারি, যেটাই হোক। প্রশ্ন যদি অন্যভাবে আসে, ধরেন ক্লাসিফিকেশন আসেনি, ঘুরায় আসছে যে আপনি ক্লাসিফিকেশনের ইম্পর্টেন্স বলেন। সো
তখন ক্লাসিফিকেশনের ইম্পর্টেন্স বলবেন। আপনার একটা অর্গানাইজেশনে ক্লাসিফিকেশন করার প্রয়োজনীয় মানে প্রয়োজন প্রয়োজনীয়তা অনুভব করতেছেন কেন, অথবা ক্লাসিফিকেশন 4টা লেয়ারে যে করবেন এটা ম্যানেজমেন্টকে কিভাবে বুঝাবেন যে আপনি আসলে 4টা লেয়ার লেয়ার করে আপনি অর্গানাইজেশনের সকল ধরনের ডাটাকে ক্লাসিফাই করতে পারতেছেন। অথবা এমন হতে পারে যে ডাটা ক্লাসিফিকেশন করতে গিয়ে আপনি যেসব চ্যালেঞ্জ গুলা ফেস করতেছেন সেই জিনিসগুলো আপনি আলোচনা করেন। So, প্রশ্ন যে একবারে হুবহু আসবে তাও না, অ্যাক্সেস কন্ট্রোল এগুলোর দরকার নেই। ফিজিক্যাল টিজিক্যাল, হ্যাঁ। এইখান থেকে এখন ধরেন যে ডেক নন ডেক, ডেক নন ডেক একবারে হুবহু দেখে যাবেন বলতেছি। আমি জানি না এটা সিটিমিটিতে দিছি কিনা, মনে হয় না। দিলেও এই ডেক নন ডেক এটার থেকে একেবারে যদি কিছু নাও আসে তাইলেও এই পার্থক্য আসছে। এখন পার্থক্য হুবহু এই স্লাইডও দিতে পারেন আপনি চাইলে, যদি মনে করেন যে না আমি নিজে থেকে বইয়ে পড়ে আমি একটা পার্থক্য চার্ট বানাবো, এখানে হয়তো ছোট আপনি বানান, বাট আপনার পার্থক্য মনে হয় এগুলোর মানে অ্যাক্সেস কন্ট্রোলের এই মডেল গুলো থেকে 100% প্রশ্ন আসছে, অল্প 2 4 3 4 নাম্বারের আর ওই প্রশ্ন। ড্যাক মানে চারটাই পার্থক্য দিতে হবে কি, মানে ড্যাক ম্যাক র্যাক ওটা আর বল না, না না ওটা তো লেখা লেখা থাকবে। ও আচ্ছা আচ্ছা, মানে মানে সবগুলোই হ্যাঁ দিতে হবে স্যার, না? হ্যাঁ হ্যাঁ, এখানে সবগুলো বলতে মানে আপনার প্রথমটা হলো ডেক আর নন ডেক, জি মানে জি। ওভারঅল ক্লাসিফিকেশন যদি বলেন ডেক নন ডেক। এখন আপনার আইডেন্টিটি বেসড অ্যাক্সেস কন্ট্রোল যেটা, এটা হলো ডেকের মধ্যে পড়ছে। সো আপনাকে ওইটা হয়তো জিজ্ঞাসা করা হবে না। আপনাকে হয়তো যদি একবারে ওভারঅল পার্থক্য চাওয়া হয় তাহলে হয়তো বলা হবে ডেক আর নন ডেকের পার্থক্য লেখো। আর এভাবেও হইতে পারে যে ধরেন যে শুধুমাত্র নন ডেকের ভিতরে যে 4টা আছে 5টা আছে সেগুলার উপরে বলা হলো পার্থক্য করতে বলা হলো। যেমন বলা হলো রু ব্যাক মানে রোল, রুল, ম্যাক, এরকম 3 4টা করে বলা হলো যে এগুলার এবার পার্থক্য বলে। ঠিক আছে, কিন্তু এখান থেকে যে একটা প্রশ্ন আসছে এই ব্যাপারে নো ডাউট মানে আসছেই, কারণ এইটা আপনার আজীবন লাগবে। কারণ অপারেটিং সিস্টেম কোন কোন টাইপের, ধরেন একটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ও তো ওর অ্যাক্সেস কন্ট্রোল তো ডিফাইন করে। এখন আপনি একটা নতুন অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করতেছেন বা আপনি অ্যান্ড্রয়েডের সিকিউরিটি ফিচার নিয়ে কাজ করতেছেন, এখন আপনার তো জানতে হবে যে অপারেটিং সিস্টেম আসলে কোন ধরনের, বাই ডিফল্ট সে কোন ধরনের অ্যাক্সেস কন্ট্রোল নিয়ে কাজ করে যাদের প্রোপ্রাইটারি। সেটা না জানলে আপনি কিভাবে তার উপরে ইমপ্রেস করবেন যে আপনার নতুন মানে কাস্টমাইজ অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজম। So, এই জন্য আসলে বেসিক্যালি নন মানে ডেক নন ডেক এবং ম্যাক রোল ব্যাক এগুলো খুবই ইম্পর্টেন্ট। আর আরো যদি স্পেসিফাই করে বলি তাহলে ম্যান্ডেটরি মানে ম্যাক, আর ব্যাক এবং রু ব্যাক, এই 3টা হলো আরো সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে অন্যগুলা যদি একবারে নাও জানেন কিচ্ছু জানি না ঠিক আছে, তাহলে ম্যাকটা বুঝেন কিনা, রোল বেসড রুল বেসড, এই 3টা বেসিক ফান্ডামেন্টাল, এই 3টা বুঝেন কিনা, এরপর বাকিগুলো আসবে। আচ্ছা তাই না, যাই এরপর এখানে ফ্লটোলিটি লাগবে না, একবারই লাগবে না। বেল্লা প্যাডুলা থেকে প্রশ্ন আসছে কম, আমি বলেই দিই। বেল্লা প্যাডুলা আস্তে 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 এত পৌঁছে গেছে এখন বেল্লা প্যাডুলার উপরে আর প্রশ্ন খুব একটা করা হয় না। আর ওই পরীক্ষায় পরীক্ষা আসছে কিনা আমি জানি না। তো বেল্লা প্যাডুলা থেকে আহ, যদি প্রশ্ন আইসা থাকে আসছে ঠিক আছে, কিন্তু এটার উপরে ধরেন একবারে 10 নম্বরের প্রশ্ন দিয়ে দেওয়া হয়নি এখন। সো এমন হইতে পারে যে বেল্লা প্যাডুলা মডেলটা সিআই এর কোনটাকে এমফাসাইজ করে, অবশ্যই কনফিডেন্সিয়ালিটি। আচ্ছা তো আসতে পারে বেল্লা প্যাডুলা বিভা মডেলটা কোনটা, ইন্টিগ্রিটি। তো এই ধরনের ছোট ছোট প্রশ্ন, অথবা বেল্লা প্যাডুলা মডেলের 3টা প্রপার্টি লেখো, 3টা লিখলেন এটার প্রবলেম, যে চ্যালেঞ্জ ড্রব্যাক, দুইটা সবগুলোই লেখা আছে এখানে। তো এই দুটার কম্পারিজন আসতে পারে। ক্লার্ক উইলসন আসতে পারে যে ওই দুটোর কি কি প্রবলেম রেকটিফাই করে ক্লার্ক উইলসন আসছে। সো বাট বেলা পেডুলা ক্লার্ক উইলসন থেকে প্রশ্ন আসলেও খুব ছোট প্রশ্ন আসছে।
মানে লাইক 2 3, মানে খুব বড় আগের আগের অনেকগুলো সেট পরীক্ষাতে এটার উপরে বেশ বড় বড় অনেক, হয়তো 5 7 নম্বরের 10 নম্বরের সেট ছিল। এবার সেটা করা হয়নি আর কি। স্যার বেল্লা পাডুলা সাজেশন তো অনেক দিয়ে দিলেন, মানে ওইটাও পড়তে হবে আবার স্যার পার্থক্য পড়তে হবে, মানে বাদ তো থাকলো না তাইলে স্যার। মানে আম- রিলেশনটা পড়লেই কি হবে স্যার, মানে কোনটা কোন সিআই এর কোন ইয়াতে পড়ে আর কি এগুলা। অনেক চ্যাপ্টার তো স্যার, মানে অনেক শীট, একবার করে চোখ বুলাইলেও অনেক টাইম লেগে যাইতেছে। তারপরে এগুলা এগুলা আমি আমার হিসেবে আমি দাঁড়ান। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম, জান দেখি বুঝেন কিনা। বেল্লা পেডুলা মডেলটা, আমি ধরেন যে দুইটা, একটা হলো কুর্দি নন কুর্দি, মানে একটা হলো মিলিটারি, একটা হলো নন মিলিটারি সিস্টেম, ঠিক আছে? আপনি মিলিটারি ফোর্সে কাজ করেন, আর আপনার ফ্রেন্ড নন মিলিটারি ফোর্সে, মানে ধরেন একটা প্রাইভেট কোম্পানিতে বা নন মিলিটারিতে কাজ করে। এখন আমি প্রশ্ন প্রশ্ন করলাম এমন যে, আপনাদের দুইজনকেই জিজ্ঞেস করা হইলো যে আসলে ওই আপনারা বেলা পেডোলা এবং বিভা মডেল আপনারা ইমপ্লিমেন্ট করবেন, ঠিক আছে? এখন বলা হইলো যে আপনারা যে কোনো একটা ইমপ্লিমেন্ট করবেন। আপনি মিলিটারিতে, আপনাকেও বলা হইলো যে আপনি এই দুইটা মডেলের মধ্যে কোনটা ইমপ্লিমেন্ট করবেন সিলেক্ট করেন, আর যিনি নন মিলিটারি ওনাকেও বলা হলো যে আপনি যে কোনো একটা সিলেক্ট করেন। So, এইবার আপনি প্রশ্নের উত্তর দেন যে আপনার মানে মিলিটারি সিস্টেমের জন্য বেল্লা পেডুলা এবং বিভা, এই দুইটার মধ্যে কোনটা ইমপ্লিমেন্ট করা উচিত। আর যিনি নন মিলিটারি, ধরেন নন মিলিটারি বলতে ব্যাংকিং সিস্টেমই ধরলাম, যে যারা ব্যাংক, এটা প্রাইভেট সেক্টর, সো তার জন্য কোনটা। এবার আপনি এটার উত্তর দেন আপনারা, স্যার বেল্লা পারবেন? পাডুলা, বেল্লা পাডুলা ইউজ করব মিলিটারিতে, আর বিবা ইউজ করব ব্যাংকিং সেক্টরে। কেন? মানে স্যার বেল্লা প্রশ্নটা পাডুলা, জি। প্রশ্নটা এরকমই যদি হয় যে হ্যাঁ, আপনি কোনটা কোথায় ব্যবহার করবেন এবং জাস্টিফাই ইউর অ্যান্সার। এবার তাহলে বেলা পেডুলা কেন মিলিটারিতে, বলেন দেখি। বা স্যার বেল্লা বেল্লা পাডুলা তো হচ্ছে স্যার আপনার কনফিডেন্সিয়ালিটি কাজ করে। সো হ্যাঁ, মিলিটারি ডাটা ক্লাসিফিকেশন আছে। সো হুম, আপনার টপ সিক্রেট, সিক্রেট, মানে কনফিডেন্সিয়াল অ্যান্ড পাবলিক। ব্যাংকে কেন বেলা পেডুলা? দুইটার একটা বললে কিন্তু ব্যাংকে কেন বেলা পেডুলা না? ব্যাংকে কি আচ্ছা, কনফিডেন্সিয়ালিটি নাই? ব্যাংকের স্যার ডেফিনেটলি কনফিডেন্সিয়ালি আছে, বাট ব্যাংকের সাথে মনে হয় স্যার যদি সিনারি বা চিন্তা করি ইন্টিগ্রিটিটা অনেক বেশি যায়, যেহেতু এখানে হুম, ফিনান্সিয়াল অ্যাসেট। হুম, মানে মানে আপনার স্যার মিলিটারিতে ইনফরমেশন কনফিডেন্সিয়ালিটি প্ল্যানিং এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এবং হুম, মানে আর স্যার ব্যাংকের ক্ষেত্রে আপনার ডাটা অল্টারেশনের হুম, যদি হুম, সুযোগ বেশি মানে হুম, কম থাকে সেটাই ঠিক বেস্ট আছে, ভালো হয়। ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। মানে যা বলছেন এটাকে আরো খুব সুন্দর করে সাজাইয়া যদি বলতে পারেন তাহলে ঠিকই আছে। মানে দুইটাই ইম্পর্টেন্ট, কোনোটাই লেস ইম্পর্টেন্ট না, বাট ইউ শুড, মানে যেহেতু আমরা বলছি যে ইউ শুড সিলেক্ট ওয়ান অ্যাজ এ প্রাইমারি ডিপ্লয়মেন্ট মডেল বা এমফাসাইজ করার ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে মিলিটারির জন্য অবশ্যই ফার্স্ট কেসে থাকবে ডাটা প্রাইভেসি, ডাটা কনফিডেন্সিয়ালিটি, কারণ সেটা হলো গ্রেটার ইম্প্যাক্ট। ওদের ডাটা যদি ব্রিচ হয় সেটাই সবচেয়ে বড় গ্রেটার ইম্প্যাক্ট, তাহলে সেটা কোথায় কনসিডার করা হয়েছে? অফকোর্স বেলাপেডোলাতে। আর ভিভাতে করা হয়েছে হলো বেসিক্যালি আপনার ইন্টিগ্রিটি, মানে ডাটা অল্টারেশন, মডিফিকেশন, চেঞ্জ, এটা সেটা। এখন আপনার ডাটা ব্রিচ হইলো, ধরেন ব্যাংকের একটা ডাটা আমার সিস্টেমে কেউ একজন ঢুকতে পারবে, ঠিক আছে? আমার আমার মানে কনফিডেন্সিয়ালিটি মানেই তো ধরেন আমার ইউজার আইডি পাসওয়ার্ড কেউ একজন নিয়ে গেছে, কিন্তু সে ঢুকে সে আর কিছু করতে পারে না, মানে সে আমার ডাটা চেঞ্জ করতে পারে না, বা অ্যাডমিনের সিস্টেমে ঢুকলেও সে আসলে পরে আর সিস্টেমের চেঞ্জটা করতে পারে না, বা 1 লাখ টাকার লেখা আছে অ্যাকাউন্টে, এটা 10 লাখ বানায় ফেলতে পারতেছে না। এই যে আনঅথরাইজ মডিফিকেশন, চেঞ্জ, এটা পারতেছে না। তাহলে কিন্তু ব্যাংকের সিস্টেমে যদি কম্প্রোমাইজ হয়ও, ক্ষতি কিন্তু কম। সো ওইভাবে মানে আপনাকে রিস্ক পয়েন্ট অফ ভিউতে আপনি মডেল অবশ্যই দুইটাই লাগবে কখনোই, কিন্তু রিস্ক, আপনি যে কোনো প্রশ্নের উত্তরই প্রথমেই চিন্তা করে ফেলবেন যে রিস্ক পয়েন্ট অফ ভিউতে
আপনি কোনটা ফার্স্ট প্রায়োরিটি দিবেন। সো অ্যাবসলিউটলি আপনি যেটা বলছেন উত্তর ঠিক আছে। তো বেল্লা প্যাডুলা নিয়ে আমি যদি বলি, আমি আমি হয়তো বা পুরাপুরি ওইভাবে লিখতে দিই নাই যে তিনটাই বসে বসে লেখেন, মানে ওই যে ওগুলার যে তিনটা ইয়ে আছে, আহ, বেল্লা বেল্লা এবং বিভা তিনটা তিনটা যে লজিক আছে, আহ, যে ওই নো রিড আপ, নো রাইট ডাউন, এসব আছে যে এগুলা হয়তো বা দেওয়া হয়নি। এখন আবার আরেকজন টিচার আছে উনি দিতেও পারে, এজন্য বলছি একটু দেখে যান। বাট আমি একটু লজিক্যাল প্রশ্ন করার চেষ্টা করছি যেগুলো আপনাদের হয়তো প্র্যাকটিক্যাল কাজে লাগবে। আচ্ছা, এইবার আমি প্রশ্ন খুঁজছি, আমি এবার একটু দেখা বলি আপনাদের আর কি কি পড়া উচিত বা উচিত না। আপনারা এরপরে চলে যাবেন রিক্সের চ্যাপ্টারে, মানে রিক্সের যে টোটাল স্লাইডটা আছে ওখানে। রিক্সের স্লাইডে গিয়ে অফকোর্স রিস্ক ম্যানেজমেন্ট যে লাইফ সাইকেল, আমি আবার বলি রিস্ক ম্যানেজমেন্ট, ইনফরমেশন সিকিউরিটি রিস্ক ম্যানেজমেন্ট যে লাইফ সাইকেল, ওটা একবার সুন্দর করে পড়বেন, কারণ আজীবন লাগবে আপনার রিস্ক ম্যানেজমেন্ট লাইফ সাইকেল। প্রত্যেকটা স্টেজ কি, কিভাবে স্টেজগুলোর একটার সাথে আরেকটা কানেকশন, প্রত্যেকটা স্টেজের এক্সাম্পল, ঠিক আছে, এটা সুন্দর করে ওখানে পড়বেন, লেখা স্লাইডে আছে। তারপর রিস্ক অ্যাসেসমেন্ট, রিস্ক অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আমরা জানি দুই ধরনের অ্যাসেসমেন্ট আমরা করে থাকি, একটা কোয়ালিটেটিভ একটা কোয়ান্টিটেটিভ। সো আপনি কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ রিস্ক অ্যাসেসমেন্ট আপনি পার্থক্য ইয়া সহ, ডিফারেন্স এক্সাম্পল সহ এগুলো আপনি জানেন কিনা, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। তারপর আমরা রিস্কের রিপোর্টিং দেখছি, তিন ধরনের রিপোর্টিং হয়, সেই তিন ধরনের রিপোর্টিং এর পার্থক্য, প্রত্যেকটা রিপোর্টিং এর, যেমন একটা রিপোর্টিং যদি আমি বলি সেটা হলো ধরেন হিট ম্যাপ, ড্যাশবোর্ড আছে না। সো আপনি এই রিপোর্টিং গুলোর আহ মানে একটার সাথে আর একটার কি কি পার্থক্য সেগুলো জানতে হবে। তারপর এই 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 রিপোর্টিং গুলোর মধ্যে আপনার এটা জানতে হবে যে এই প্রত্যেকটা রিপোর্টিং এর এক একটা করে এক্সাম্পল, এক্সাম্পল বলতে মানে বলতেছি প্র্যাকটিক্যাল এক্সাম্পল, মানে কোন অর্গানাইজেশনে কোন ধরনের রিপোর্টিং বেশি ইম্পর্টেন্ট। রিপোর্টিং তো তিন রকম আছেই, কোনটা কোন ধরনের, ধরেন টেলকোর জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট, এফএনসিজির জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট। তো সেগুলো নিয়ে প্রশ্ন আসতে পারে। তারপর আপনাকে রিস্ক ম্যাট্রিক্স, বারবার বলছি যে আপনাদের রিস্ক ম্যাট্রিক্স খুবই ইম্পর্টেন্ট। তো সেই রিস্ক ম্যাট্রিক্স নিয়ে প্রশ্ন আসবে যে একটা রিস্ক ম্যাট্রিক্স বানাচ্ছেন, রিস্ক ম্যাট্রিক্স তো আসলে বেসিক্যালি আপনাকে রোল রেসপন্সিবিলিটি এসব জিনিসগুলো দিতে হবে, প্রত্যেকটা রিস্কে ওখানে ক্লাসিফিকেশন থেকে শুরু করে সব জিনিসগুলো একটা জায়গায় সেন্ট্রালাইজ ইয়াতে একটা জায়গায় প্লট করতে হবে। সো আপনি যখন একটা রিস্ক ম্যাট্রিক্স বানাচ্ছেন তখন আপনার কি কি চ্যালেঞ্জ থাকে, আপনি ডিসকাস করেন রিস্ক ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আপনার কি কি রোল ডিফাইন করা উচিত। তারপর রিস্ক ম্যাট্রিক্স এর ক্ষেত্রে বানানোর ক্ষেত্রে কোয়ালিটেটিভ রিস্ক অ্যাসেসমেন্ট এবং কোয়ান্টিটেটিভ রিস্ক অ্যাসেসমেন্ট, যেহেতু রিস্ক ম্যাট্রিক্সে দুইটা বা যে কোনো একটা অথবা হাইব্রিড আপনার ওখানে থাকতে হবে। সো এইগুলো কিভাবে হেল্প করতেছে। তারপর আপনি যখন একটা রিস্ক ম্যাট্রিক্স আপনার বোর্ডের কাছে প্রেজেন্ট করবেন, আপনার একটা অর্গানাইজেশনের ম্যানেজমেন্ট টিমের কাছে, এমডির সামনে, ম্যানেজমেন্ট টিমের সামনে প্রেজেন্ট করবেন, তখন তখন আপনি কিভাবে জিনিসটাকে প্রায়োরিটাইজ করবেন, কারণ আপনার রিস্ক ম্যাট্রিক্সে হয়তো 5,000 পয়েন্ট আছে, 5,000টা রিস্কের জিনিস আছে, আপনি কিভাবে প্রায়োরিটাইজ করবেন এবং রিস্ক বেসড, ইম্প্যাক্টফুল এবং লাইকলিহুড অর্গানাইজেশনের জন্য অনেক বেশি ক্ষতিকারক, এভাবে করে আপনি ম্যানেজমেন্টকে কিভাবে আপনার রিস্ক রিস্ক আপনাকে 15 মিনিট সময় দেওয়া হয়েছে, এখন এর মধ্যে আপনি আপনার টোটাল রিস্ক ম্যাট্রিক্স দেখাতে গেলে 5 ঘন্টা সময় লাগবে। সো আপনি কিভাবে স্মার্ট ওয়েতে আপনি রিস্ক ম্যাট্রিক্সটাকে প্রেজেন্ট করবেন। সো এই ধরনের আসতে পারে রিস্ক ম্যাট্রিক্সটার প্রেজেন্টেশন, ডিসকাস করা, রোল বলা। সো রিস্কের ওই স্লাইডটা একটু বেশি দেখে যাবেন, রিস্ক থেকে একটা সেট প্রশ্ন তো হয়েছে, নো ডাউট, একবার পুরা একটা সেট বলতে গেলে 10 নাম্বার। আর যদি আরো বলেন তাহলে হয়তো বা দেখা গেছে আর একটা সেটের অর্ধেক। সো 10+ মার্কস রিক্স থেকে আসছে। আর
ধরেন আমি প্রশ্ন করলাম, এরকম ছোট ছোট অনেক রিক্সের প্রশ্ন আসতে পারে। যে ধরেন আপনি হঠাৎ করে দেখলেন যে আপনাদের ট্র্যাশ যে বিন, আপনি অফিসে যে অফিসে কাজ করেন, দেখলেন যে বিনের মধ্যে সবাই খুব সেন্সিটিভ ইনফরমেশন মানে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেয়। ধরেন এরকম আপনি হঠাৎ আবিষ্কার করলেন যে আপনার বাংলাদেশ ব্যাংক আপনাকে যে অবজারভেশন গুলো দিছিল, আপনার গত 5 বছরে আপনার অর্গানাইজেশনের যতগুলো অডিট রিপোর্ট সেগুলা আহ ছিঁড়ে ছিঁড়ে ওখানে ফেলানো হয়েছে, এবং ওগুলো আবার এই ময়লার সাথে বা যারা কাগজ নিয়ে যায় তারা এভাবে নিয়ে যায়। সো এটা কিন্তু অন্যান্য মানুষের হাতে চলে যাবে। কারণ আপনি হয়তো হালকা পাতলা দুই দুই ছিড়া দিয়ে বা একবার টন করে না, 2-3 ছিড়া দিয়ে আপনি ওখানে ফেলছে, মানে ফেলা হয়েছে। এবং ওখানে বিভিন্ন জনের স্যালারি স্লিপও হয়তো আছে, হয়তো এমডি স্যালারি বা অফার, বা বা সি লেভেলের কারো অফার টফারও ওইখানে হয়তো বা প্রিন্ট করে তারপর হয়তো কোনো কারণে ডাবল প্রিন্ট হয়েছে, বা আবার হয়তো রি অফার দিতে হবে, ওই অফারে হয়নি। তো এরকম এরকম খুবই সেন্সিটিভ ইনফরমেশন গুলো দেখা গেছে যে আপনার বিনে পাওয়া গেছে। এখন আপনি আপনার অর্গানাইজেশনে এটা কি কি রিস্ক নিয়ে আসতে পারে, তারপরে এই রিস্কটা অ্যাড্রেস করার জন্য আপনি কি কি কন্ট্রোল মিটিগেশন প্ল্যান আপনি নিবেন, সেগুলো আলোকপাত করুন। যেমন এখানে, যেমন ফ্র্যাঙ্কলি স্পিকিং, এটা তো আসলে বেসিক্যালি আপনি খুব লেজিটিমেট কোনো স্ট্রিনজেন্ট রোবাস্ট কন্ট্রোল এস্টাবলিশ করতে থামাতে পারবেন না। আপনার লাগবে হলো পিপল অ্যাওয়ারনেস। হ্যাঁ, আপনার টুল টেকনোলজিতে অনেক কিছুই থাকবে, কিন্তু প্রিন্ট করছে একজন, সেটা আপনি সে সিরে কোথায় ফেলাবে, সেটা ইটস অল অ্যাবাউট দ্য কালচার অ্যান্ড বিহেভিয়ার অফ দ্য এমপ্লয়িজ অ্যান্ড দেয়ার ম্যাচুরিটি অ্যান্ড লেভেল অফ অ্যাওয়ারনেস। সেই টোটাল জিনিসটাকে এবার আপনি যদি বলা হয় যে 2 নম্বরের একটা প্রশ্ন, আপনি এরকম দেখছেন যে এরকম বিভিন্ন ইনফরমেশন গুলো আপনার বিনে টিনে আছে, আপনি কিভাবে আপনি সাজেস্ট করেন, আপনি নতুন এমপ্লয়ি আসছেন সাইবার সিকিউরিটিতে, আপনি কি কি কন্ট্রোল ইমপ্লিমেন্ট করার জন্য সাজেস্ট করবেন। সো এগুলা কিন্তু আবার হুবহু যে স্লাইডে লেখা আছে তা না, মাথায় রাখেন। ওই পরীক্ষার হলে বসে মানে গাইডলাইন লাভ নেই, যে এই প্রশ্ন থেকে দিল, এগুলা তো আসলে স্লাইডে নাই। তো যারা একবারে স্লাইড টোটস্থ করে যাবেন তারাও যেমন খুব 90-তে 90 পাবেন চিন্তা করেন না, আবার যারা স্লাইড দেখা যাবেন না তারাও চিন্তা করেন না যে স্লাইড তো দেখা যায় নাই, সব তো বায়বীয় প্রশ্ন, মন গড়া লিখতে থাকবে। সো ইটস অল অ্যাবাউট ব্লেন্ডিং। স্লাইড গুলো বুঝছেন কিনা, অ্যাজ ওয়েল এজ আপনি সাইবার সিকিউরিটিটা বুঝেন কিনা। আচ্ছা, এরপরে আমি যদি বলি আমাদের ফ্রেমওয়ার্কের যে স্লাইডটা, তো ফ্রেমওয়ার্কের স্লাইডের মধ্যে আমার আছে এনআইএসটি, কোভিড, তাই না, আইওএসও, এগুলো আছে। সো প্রশ্ন যদি আমি বলি, এবং লাস্টের দিন আমি সাবসা পড়াইছি, এবং সাবসা পড়ানোর সময় আমি 100 বার বলে দিচ্ছি যে সাবসা থেকে প্রশ্ন আসছে। এখন আমি জানি না আপনারা ইন দ্য মিন টাইম আমার ওই লাস্টের স্লাইড গুলো আবার পড়ছেন কিনা। যদি না পড়ে থাকেন ইমার্জেন্সি বেসিসে পড়েন। সাবসা থেকে প্রশ্ন আসছে, 2 নাম্বার 3 নাম্বারের প্রশ্ন আসছে। তো আর হইলো এনআইএসটি থেকে প্রশ্ন কম আসছে, আমি বলি একবারে হুবহু এনআইএসটি এর প্রশ্ন হয়তো আমরা মিডিয়া বা সিটিতে দিছি, আমি যদি ভুল না করি। এর জন্য এনআইএসটি থেকে আপনাকে একবারে 5-7-10 নম্বরের একটা সেটের প্রশ্ন উঠাই দেওয়া হয়েছে, এটা এবার হয়নি। এবার বরং অন্যভাবে বলা হচ্ছে যে এনআইএসটিটা আপনার অর্গানাইজেশনে ইমপ্লিমেন্ট করতে গেলে আপনি ধরেন দুইটা ইমপ্লিমেন্ট করতেছেন একই সাথে, আইওএসও এবং এনআইএসটি। এবার বলেন যে আপনি কি কি চ্যালেঞ্জ ফেস করতেছেন। আচ্ছা, সো বাট এনআইএসটির ফান্ডামেন্টাল যে ফাংশন, যেসব জিনিসগুলো জানার কথা, এনআইএসটির যে টায়ার, যে আপনি আহ, একটা মানে ওখানে তো আছে না টার্গেট এবং কারেন্ট। তো আপনি কারেন্ট স্টেট আছেন, টার্গেট স্টেটে যেতে চান। সো আপনি যদি টিয়ারিং গুলো না জানেন এবং প্রত্যেকটা টিয়ারের গোল বা অ্যাচিভমেন্ট যে ব্যাপারগুলো আছে ওখানে, সেগুলো যদি একটু দেখে না যান তাহলে তো আসলে লিখতে পারবেন না। আচ্ছা, কোভিড থেকে আসছে, একবার 100% কনফার্ম কোভিড এর উপর প্রশ্ন আছে। সো কোভিড থেকে কি আসছে আমি একবারে ডিরেক্ট না বলে আমি জাস্ট এভাবে বলতেছি যে কোভিড এর প্রিন্সিপাল কয়টা এটা মাথায় নেন, এবং কোভিড এর প্রিন্সিপাল আন্দাগুন্দা লেখার চেষ্টা করেন না, একবারে নাম্বার দিব না। কোভিড এর প্রিন্সিপাল যেভাবে আছে 5টা প্রিন্সিপাল সুন্দরভাবে ওইভাবে লেখার চেষ্টা করেন। যদি প্রিন্সিপাল না আসে, 5টা প্রিন্সিপাল না আসে, তাহলে যে কোনো একটা প্রিন্সিপাল
আপনাকে বলা হবে ওইটার উপরেই প্রশ্ন আসবে যে কোন একটা প্রিন্সিপাল নিয়ে। সো অথবা এরকম আসতে পারে যে ধরেন আমি বললাম যে ভ্যালু ক্রিয়েশন, ঠিক আছে। তো এখন ভ্যালু ক্রিয়েশন কোন একটা প্রিন্সিপালের মধ্যে লেখা আছে, ঠিক আছে। রিস্ক মিনিমাইজেশন, ঠিক আছে। তারপর রিসোর্স অপটিমাইজেশন সাপোজ। এখন আপনাকে বলা হইলো যে এই কন্টেন্টটা, এই টপিকটা কোভিডের যে পাঁচটা প্রিন্সিপাল আছে সেটার কোন প্রিন্সিপালে ডিরেক্টলি, সবগুলা প্রিন্সিপালে কানেক্টেড কিন্তু কোন প্রিন্সিপালে ডিরেক্টলি এই কন্টেন্টটা নিয়ে আলাপ করা হয়েছে, ঠিক আছে। সো একটু যদি চোখ বুলান স্লাইডের স্লাইডের মধ্যেই পাবেন। একবারে অনেক ভিতর থেকে প্রশ্ন আসে না, এটা মাথায় রাখেন। সো ধরেন যেগুলো আমি বলছি ভ্যালু ক্রিয়েশন, রিস্ক মিনিমাইজেশন অথবা রিসোর্স অপটিমাইজেশন, এগুলা নিয়েই আসবে। আসলে আপনাকে লিখতে হবে এটা আসলে কোন প্রিন্সিপালটাকে টার্গেট করা হয়েছে। আর প্রশ্নটা একটু বুঝেন। আপনাকে ধরেন শুধুমাত্র কবিতার পাঁচটা প্রিন্সিপাল লিখতে দিচ্ছি 2 নাম্বারের জন্য, এবং বলছি শুধু প্রিন্সিপালটাই লেখেন, কিচ্ছু না। ওই যে চাকতিটা আছে, আপনি এখানে খুব ডিটেল লেখা এটা প্রমাণ করার চেষ্টা করেন না যে আপনি কবিট অনেক কিছু লিখছেন। কারণ প্রশ্নই 2 নাম্বারের জন্য, আপনি কবিত্র উল্টায় ফেলে কি আমি 2 এর মধ্যে তো আপনার 5 নাম্বার দিব না। সুতরাং সময়টা মেনটেন করেন, কবিটের যতটুকু প্রশ্ন ওটুকু যদি বেশিও পারেন সেটুকে চুপ যান, আপনারা যতটুকু লিখতে বলছে ওটুকু লেখেন, ঠিক আছে। আপনার যদি অফুরন্ত সময় থাকে সব সেট লেখার পরে আপনি আরো লিখবেন, লেখেন। আচ্ছা, সাফসা থেকে আমি স্পেসিফিক জানি না কি আসছে, মানে এখন হুবহু এই মুহূর্তে মনে নেই, বাট সাফসা যে একটা ইনফরমেশন সিকিউরিটি ফ্রেমওয়ার্ক, আর্কিটেকচার লেভেলের কাজ করে। যারা টপ টায়ারে বসে থাকে তারাই শুধু সাফসা নিয়ে কাজ করে, এবং সাফসাটা আসলে একটা অর্গানাইজেশনের টোটাল সাইবার সিকিউরিটির স্ট্র্যাটেজিতে কিভাবে হেল্প করে, ঠিক আছে, টপ টায়ারকে, সেগুলোর উপরে আপনার প্রশ্ন আসবে। আর ওবিটের প্রসেস অ্যাসেসমেন্টটা একটু পড়ে যাবেন, বলে দিলাম এটা থেকে প্রশ্ন আসছে। মানে প্রসেস অ্যাসেসমেন্ট বলতে কোভিড-এর যে 5টা লেয়ার আছে, 0 to 5 ক্যাপাবিলিটি লেভেল, এটার উপরে একটু পড়ে যাবেন, এটার উপরে প্রশ্ন আসছে। তো কোভিড থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসছে, হয়তো 6 নাম্বার 5 নাম্বার আসছেই মিনিমাম। আর ড্যাক ম্যাক রোল ব্যাক এগুলো তো বলছি, এগুলো। তারপরে এরপরে যদি আমি বলি তাইলে আপনার রিক্সের উপরে আরো যেসব প্রশ্নগুলো সেগুলো একটু মাথায় নেন ভালো করে, যেমন যদি রিস্ক অ্যাপাটাইট, রিস্ক টলারেন্স, রিস্ক ক্যাপাসিটি, এবং এগুলো দিজ আর দ্য পার্ট অফ রিস্ক গভর্নেন্স। সো আপনাকে যদি বলা হয় যে আপনি একজন অ্যাপ্লিকেশন ডেভেলপার অ্যাজ ওয়েল অ্যাজ আপনি হলেন অ্যাপ্লিকেশন সিকিউরিটি স্পেশালিস্ট, আপনি দুইটা রোল। আচ্ছা, তো এখন আপনাকে বলা হইলো যে আপনি কিভাবে রিস্ক গভর্নেন্সটা এনশিওর করবেন যখন আপনি একটা অ্যাপ্লিকেশন স্ট্র্যাটেজি ডেভেলপ করতেছেন। প্রশ্নটা বুঝে নিয়েন তখন। আপনি কিন্তু একটা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ম্যানেজার এজ ওয়েল এজ অ্যাপ্লিকেশন সিকিউরিটি, ওই যে ডেভসেক অপস বা এরকম যে এখন যে থাকে, আপনি অ্যাপ্লিকেশন একটা সিকিউরিটি স্পেশালিস্ট। সো আপনার ডাবল ডিউটি, অ্যাপ্লিকেশন যেমন স্মুথ হইতে হবে, অপারেশনস এক্সিলেন্স থাকতে হবে, এজ ওয়েল এজ ওই ওই অ্যাপ্লিকেশনটা রোবাস্ট সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার ওখানে ইমপ্লিমেন্ট থাকতে হবে। আচ্ছা, তো ওই জায়গাটাতে আপনার কাজ আসলে দুইটা, অ্যাজ ওয়েল অ্যাজ ডেভেলপমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ রিস্ক গভর্নেন্স। তো প্রশ্ন ওরকমই আসবে যে আপনি এখানে আসলে আপনার স্ট্র্যাটেজিক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে এবং রিস্ক গভর্নেন্সের মধ্যে আপনি কিভাবে স্প্লিটেড বা স্যাগ্রিগেশন অফ ডিউটি, আপনার কাজের যে স্যাগ্রিগেশনটা সেটাকে বা দুটোই কিভাবে 100% ফ্রুটফুল ওয়েতে এনশিওর করবেন যাতে বেটারমেন্ট অফ দ্য অর্গানাইজেশন আপনি এনশিওর করতে পারেন। আর ছোট ডেফিনেশন, রিস্ক অ্যাপাটাইট, টলারেন্স, ক্যাপাসিটি, এগুলো তো আছেই। আচ্ছা, হিট ম্যাপ একটা বানাতে দিব, শিওর থাকেন। হিট ম্যাপ হলো ওই যে 3-3, 3x3 অথবা 5x5, ওই যে 1-2। হিট ম্যাপটা কি মনে চোখে ভাসে কারো? না না স্যার, ভার্সে, ভুলে কমপ্লিটলি ভুলে গেছি স্যার। এই বলে হিট একটু হিট স্যার দেখাই দেন না স্যার, কিভাবে লিখলে ভালো হবে আর কি, বা কিভাবে বুঝবো আমরা, একটু বুঝাই দেন না স্যার আরেকবার। সরি স্যার।
বেসিক্যালি স্যার হচ্ছে ওই দুইটা অ্যাক্সিস ছিল, দুইটা অ্যাক্সিসে আমাদের টার্গেট। আচ্ছা, এইখানে হিট ম্যাপটা আছে। ক্যাটাস্ট্রফিক মেজর, মডারেট মাইনর। আচ্ছা, এই যে দেখেন হিট ম্যাপ, বেসিক্যালি হিট ম্যাপ, স্কোর কার্ড, ড্যাশবোর্ড, এই তিনটা আসলে রিপোর্টিং টেকনিক। মানে রিক্স তো আপনি এর আগে রিক্সের যতগুলো স্টেজ ছিল টোটাল রিক্স ম্যানেজমেন্টের, তার মধ্যে লাস্ট পার্টটা আসলে রিপোর্ট করা। এখন হিট ম্যাপ হলো এই যে এটা, দেখতেছেন কিনা কি জানি এখানে, ওই যে আমরা রিক্সের যে ডেফিনেশন মানে ফর্মুলাটা জানি, রিক্স ইজ ইকাল টু একবারে বেসিক বা সবচেয়ে ইজিয়েস্ট ফর্মুলাটা কি, লাইকলিহুড ইনটু কনসিকুয়েন্স, তাই না? এই যে দেখেন এখানে লাইকলিহুড এক্স ওয়াই যেটাতেই বসান সমস্যা নেই। সো একটা হলো লাইকলিহুড আর একটা হলো কনসিকুয়েন্স বা ইম্প্যাক্ট। ঠিক আছে, সো এই আর এখানে যে ধরেন এই পাশে পাঁচটা, এই পাশে পাঁচটা দিতেছেন। সো স্যার এক্সামে এই যে নেগেটিভ হুম, মাইনর এগুলো না দিয়ে 1 2 3 4 5 ওইদিকে 1 2 3 4 5 এভাবে দিলে হবে স্যার? না, আপনাদের 1 2 3 4 5 মানে হলো এই দেখেন বোঝার চেষ্টা করেন, একটা হলো এই যে লাইকলিহুড ইনটু ইম্প্যাক্ট। ঠিক আছে, আর এই যখন এই দুটো গুণ করতেছেন তখন যেটা আসতেছে সেটা হলো রিস্ক। আর এই ইম্প্যাক্টটা আসলে থ্রেট টাইমস ভালনারেবিলিটি। আচ্ছা, এখন বেশিরভাগ অর্গানাইজেশনের ক্ষেত্রে থ্রেট আর ভালনারেবিলিটি এই দুইটার গুণফল পাওয়া যায় না বায়বীয়, এজন্য বলা হয় যে এই দুইটার গুণফল যা সেটাকে একটা ধরে নিলাম ইম্প্যাক্ট। মানে এক বাক্যে শুধু ইম্প্যাক্টটা যে বড় বেশি বা কম সেইটা প্রকাশ করা ইজি, রেদার দেন স্প্লিটেড ওয়েতে থ্রেট এবং ভালনারেবিলিটি দুইটা গুণ করে করে ইম্প্যাক্ট বের করাটা টাফ অনেক ক্ষেত্রে। এই জন্য ইম্প্যাক্ট বেশি না কম সেটা সহজে অনুমেয় করার জন্য এরকম 4 5টা জিনিস দিয়ে বলা, যেমন ইম্প্যাক্টটা নেগলিজিবল, মানে খুবই দুর্বল এই ইম্প্যাক্ট। এই ইম্প্যাক্ট কিন্তু অবশ্যই বিজনেস ইম্প্যাক্ট। এই মানে এই লাইকলিহুড মানে এই ঘটনা ঘটার প্রবাবিলিটি, সম্ভাবনা, ধরেন আর্থকোয়েক, আচ্ছা, বা ডাটা ব্রিজ। আচ্ছা এখন স্যার, এখানে তো ইম্প্যাক্টের মধ্যে সামহাও অ্যাসেট ভ্যালুর মানে ধরেন যে অ্যাসেট ভ্যালুটা তো সামহাও আসবে থাকবে। হ্যাঁ, তো এখানে স্যার তো, ওই জিনিসটা এখানে তো কিভাবে ক্যালকুলেট করবো? এখানে অ্যাসেট ভ্যালু, এখানে আরো বহু কিছুই থাকতে পারে, কিন্তু কথা হলো অনেক কোম্পানি তো তার অ্যাসেট ভ্যালু জানে না, পুরাতন একটা লিগেসি সার্ভার, এখন তার দাম কত আপনি তো এখন সেটা ক্যাপিটালাইজ করতে পারবেন না। ধরেন 2 বছর আগে র্যাম কিনছে, এখন তো র্যামের দাম ধরেন অন্তত 5 গুণ 3 গুণ বাড়ছে। সো অ্যাসেট ভ্যালু তো আবার ধরেন এমন এক সময় আসলো তখন ওটা অবসোলেট প্রোডাক্ট। এই জন্য অর্গানাইজেশনের ক্ষেত্রে যে থ্রেট, ভালনারেবিলিটি, অ্যাসেট ভ্যালু, যেগুলা যা যা বলতেছেন, যেগুলো আসলে মাল্টিপ্লিকেশন করলে আমরা এই ইম্প্যাক্টটা পাই। এখন এগুলার আন্ডারনিথ এক একটা ভ্যালু, মানে থ্রেট তো অনেক রকমের, ধরেন চুরি ডাকাতি, ঠিক আছে, রাহাজানি, এরকম সব এগুলো ধরেন সব থ্রেট দিলেন। এখন এই থ্রেটের ক্লাসিফিকেশনে আপনার যত ধরনের আসবে, এই থ্রেটটা এক্সপ্লয়েট করার জন্য যেসব ভালনারেবিলিটি গুলো এক্সিস্ট করে, তো এই ক্যালকুলেশন করতে গিয়ে অনেকের হয়তো না বিশ্বাস উঠে যায়। বাট এখন যদি আমি খুব ইজি ফর্মুলাতে বলি যে এই যে লাইকলিহুড মানে এই ঘটনাটা যদি ঘটে, তাহলে ইম্প্যাক্ট মানে এই থ্রেড টেট এগুলা এগুলা গুণ করলেই তো ইম্প্যাক্টটা আসবে। সো ইম্প্যাক্টটাকে এই এগুলোর গুণফলের মাধ্যমে বের করা থেকে, মানে বের করাটা যতটুকু মানে কষ্টসাধ্য প্লাস মানে সময় সাপেক্ষ হয়, তার থেকে খুব ইজি বলা যায় যে এইটার এই তিনটা গুণ করে যেটার ভ্যালু বেশি সেটা খুবই সিরিয়াস কোনো ইম্প্যাক্ট নিয়ে আসে বিজনেসের জন্য। সো যেহেতু এই তিনটার গুণ করার মাধ্যমে আমরা আসলে বিজনেস ইম্প্যাক্টটাকেই কোয়ান্টিফাই করি, অথবা মানে অ্যাসেসমেন্ট ভ্যালুটা বের করি। এখন এই জন্য এখানে বলছে যে ইম্প্যাক্টটাকে আমরা এরকম 4 5টা বা 3টা লেভেলে ভাগ করি। যে বিজনেস ইম্প্যাক্টটা নেগলিজিবল মানে হলো যেই যে ইম্প্যাক্টটা বিজনেস সহ্য করতে পারবে, এই যে ইম্প্যাক্টটা বিজনেসের জন্য বড় ধরনের কোনো ক্ষতির কারণ হবে না, মাইনর ছোট, এখানে ক্ষতির কারণ হবে না, মানে এটা একবারে সে কি করতে পারবে সেটা সে অ্যাকসেপ্ট করতে পারবে, যে রিস্ক অ্যাকসেপ্টেন্সের মতো, অথবা যেটা সে আসলে অ্যাভয়েডই করে ফেলতে পারবে, তার কোনো ক্ষতি হয়ই নাই।
মাইনর মানে খুবই কম বা লো ক্যাটাগরি। এটা হলো মডারেট, হালকা তার একটা ক্ষতি হয়েছে। ঠিক আছে, এটা হলো মেজর, মেজর ক্ষতি হয়েছে। আর এটা হলো ক্যাপিস্টন, মানে হলো ওই অর্গানাইজেশনটা ব্যাংক্রাফট, অর্গানাইজেশনটা অলমোস্ট বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়ে গেছে। ধরেন আপনার সব র্যানসমওয়্যার হয়েছে, তাহলে এইটার এই ধরনের একটা কনসিকুয়েন্স অর্গানাইজেশন বসায় দিয়েতেই পারে। সো কনসিকুয়েন্স অথবা ইম্প্যাক্ট, এইটাকে আপনি এরকম 3টা বা 5টা যে নামই দেন, বাট নামগুলো কিন্তু এরকমই হবে। আমি বললাম মানে নামগুলো আপনি এরকম যদি নেগলিজিবল, মাইনর এভাবে নাম দেন, তাহলে সুবিধা কি, রিস্কটাকে আপনি তখন নাম দিতে পারবেন লো, মডারেট, হাই, এক্সট্রিম এই ধরনের। এখানে যদি আপনি লো, হাই, মডারেট দিয়ে ফেলতেন, ভুল না, আমি আবারও বলতেছি, কনসিকুয়েন্স যদি কেউ আপনার এখানে লো, হাই দিতেন, তাহলে আবার এই জায়গায় যখন রিস্কটাকে, কারণ কনসিকুয়েন্স আর লাইকলিহুড এই দুইটা গুণ করে, মানে এখানেও তো আবার আপনাকে 5টা নাম দিতে হবে। আচ্ছা, লাইকলিহুডের নামগুলোর সাথে কনসিকুয়েন্সের নামগুলো মিলবে না, এটা ঠিক আছে। কারণ লাইকলিহুড মানে হলো রেয়ার, মানে ঘটার সম্ভাবনা একেবারেই কম, হালকা পাতলা ঘটার সম্ভাবনা আছে, ভালো একটা পসিবিলিটি আছে, প্রায় ঘটে, নিশ্চিত ভাবে ঘটে। সো লাইকলিহুডের শব্দগুলা কনসিকুয়েন্সের শব্দগুলোর সাথে মিলবে না, কিন্তু কনসিকুয়েন্সের শব্দগুলা রিক্সের শব্দের সাথে মিলে যেতে পারে। এর জন্য এখানে একটু সুন্দর করে এমন কিছু শব্দ আছে যেটা এখানে মিলে নাই, কারণ মিললে আপনি নিজেই গলায় ফেলবেন। এখন আপনার এটাকেই নেন, মোটামুটি মনে করেন এটারই মুখস্থ করে লেখেন, বেশি বোঝার চেষ্টা করেন না। কনসিকুয়েন্স আর লাইকলিহুড, আর এখানে রিস্ক রে আমরা কটাতে ভাগ করছি, ধরেন 4টা। এইটা আপনার মানে ইউ হ্যাভ দ্যাট স্কোপ যে আপনি 5টা অথবা 3টা, এক্সট্রিমটারে বাদ দিলেন, আপনি 3টা নেন। এখন 3টা নেন আর 5টা নেন, সেইটা ডিপেন্ড করবে যে আপনি কয়টা লেয়ার করছেন, আপনার কয়টা লেয়ার। এখন এখানে যদি 5/5 হয়, তাহলে অবশ্যই হয়েছে 25। 25 মানে হলো প্রথম রেঞ্জে, ধরেন আপনি 0 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 25, তাই না? ধরেন আপনি 3টা ভাগ করছেন, কিন্তু অফকোর্স আপনার প্রত্যেকটা নাম্বারকে কোনো না কোনো একটা ক্লাসে ফেলতে হবে। এখন ধরেন আপনি 100-তে 60 পাইছেন, কিন্তু 60 মানে সিজিপিএ কত সেটা লেখা নাই, তাহলে কেমনে হবে? এই জন্যই অফকোর্স আপনার 10 থেকে মানে ধরেন যে সিজি এফ গ্রেড মানে কত, এফ গ্রেড মানে ধরেন যে আপনি 33-এর নিচে নাকি, 33-এর নিচে যারা আছে সব এফ গ্রেড, তারপরে ধরেন ডি, তারপরে সি, বি, এ, এ মাইনাস, এ প্লাস, হ্যাঁ এরকমই তো, এ মাইনাস, এ, এ প্লাস। তো এরকম যে এগুলার প্রত্যেকটার কিন্তু একটা রেঞ্জ আছে। ধরেন আপনি 80+, 80+ পাইছেন, আপনি এ প্লাস হয়ে গেছেন। আচ্ছা, তো 80, যে 88, 90, 95 পাইছে, 98, 100 পাইছে, সেও তো এ প্লাস। আচ্ছা, বাট এই রেঞ্জে যেহেতু করছে, সুতরাং প্রত্যেকটা রেঞ্জের সাথে একটা তাকে চেনার জন্য একটা ছোট্ট অ্যাক্রোনিম বা কিছু একটা থাকে। এখন এখানেও আপনাকে এই টোটাল 25, কারণ এখানে আপনি যোগ করেন আর গুণ করেন, হোয়াটএভার, আপনি যদি মনে করেন 1 আর 1-এ 1, 2, 3, 4, 5, এদিকে 1, 2, 3, 4, 5, এবার যদি যোগ করেন তাহলে 1 1 যোগ করলে 1 হয়, আবার 1 আর 1-এ গুণ করলেও 1 হয়। সো আপনার যোগ গুণ যাই করেন, বাট গুণ করলে এক্সপোনেনশিয়ালি বাড়ে, এজন্যই ওয়ার্ল্ড ওয়াইড এটাকে গুণই করে, যোগ করে না। এবং এই ফর্মুলার মধ্যে এখানে L × I, এটাকে যদি L যোগ I লেখেন তাও ভুল না, কারণ যোগ মানে বাড়তেছে, গুণ করলেও বাড়তেছে। সো এই দুইটা মিলে রিস্কটা বাড়বে যদি দুইটাই থাকে। আচ্ছা, গুণ করলে সুবিধা হইলো যে কোনো একটা অ্যাবসেন্ট থাকে, রিস্ক থাকে না। আর যোগ করলে যে কোনো একটা থাকলেও রিস্ক থাকে। সো ইলিমিনেট করার জন্য গুণটা ইজি। আচ্ছা, কারণ জিরোর সাথে কোন একটা জিনিস গুণ করলে 0 হয়, যাই বসেন এখানে যা মন চায়, 0ই আসবে। সো মানে মাল্টিপ্লিকেশনটা দিলে ইজি, বাট অনেক জায়গায় যোগও দিচ্ছে। এখন যেটা বলতেছি সেটা হলো যে আপনি 1 থেকে 5 আর এখানে 1 থেকে 5 করার পরে আপনার যে টোটাল এই 25/25 আসছে, মানে টপ ভ্যালুটা 25, এখন এইটাকে আপনি রেঞ্জে ভাগ করেন। যেমন এরা 4টা করছে, লোতে নিচে হলো 1 থেকে 3 পর্যন্ত, এই যে দেখেন এই যে সবুজ কালারের যেগুলা 1 থেকে 3, এটি হলো লো। আচ্ছা, 1 থেকে 3 হলো লো। তারপর এই যে হলুদ কালার যেটা দেখতেছেন, এটা হলো 5 পর্যন্ত নিচে, তাহলে ওটারে বলছে হলো মডারেট। হাই নিচে কত পর্যন্ত? 12, এই যে 12 পর্যন্ত, এটা নিচে হাই।
আর এরপরে 12+ যেটা 25 পর্যন্ত, এটা নিচে এক্সট্রিম। সো এটা কমপ্লিটলি আপ আপ টু ইউ অ্যান্ড অ্যাজ পার দ্য ডিরেকশন অফ দ্য বোর্ড। আপনি শুধু প্রেজেন্ট করতে পারবেন যেরকম এরকম পারেন। এই দিস ইজ দ্য হিট ম্যাপ, এবং এই হিট ম্যাপই আপনাদের আগেও আছে। এখানে এমন অনেক টপিক আছে যেগুলো খুবই রিপিট করা হয়েছে। হিট ম্যাপটাই আপনার আগে আছে, হিট ম্যাপ নামে না থাকলেও এই যে আছে। কেন হিট ম্যাপ এখানে আর ওখানে? হুম, দেখেন এটা কি বলছে, কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। তাহলে হিট ম্যাপ বেসিক্যালি একটা অ্যানালাইসিসের আউটকাম। এর জন্য এটা আসলে ওয়ান টাইপ অফ রিপোর্ট, এবং এইটার যেহেতু রিস্ক রিপোর্ট, সেজন্য আমরা ফাইনালি রিস্ক রিপোর্টের যে 3টা স্টাইল, সেটার মধ্যে হিট ম্যাপটা যেটা দেখছি সেটা এটাই। আচ্ছা, এটাকে কেন কোয়ালিটেটিভ বলছি? কারণ এখানে আপনি আপনার মতো জাজমেন্ট করে এটাকে ড্র করছেন। এটাকে আপনি 1 থেকে 5 পর্যন্ত নিছেন নিজের মাথা দিয়ে খাটাইয়া। 1 থেকে 3ও নিতে পারতেন, বা 3/3 হইতে পারতো, 5/5 হইতে পারতো, 4/4 হইতে পারতো। আপনি রিস্ক গুলাকে 3টা 4টা 5টা কয়টা ক্যাটাগরিতে ভাগ করবেন সম্পূর্ণ নিজের মতো করে করছেন। এখানে ম্যাথের থেকে মাথা বেশি, এজন্য এটা হলো কোয়ালিটেটিভ। এটা কোয়ান্টিটেটিভের জায়গা থেকে কোয়ালিটেটিভ বেশি। লাইকলিহুড ইনটু ইম্প্যাক্ট, কোয়ালিটেটিভ বেশি। যদিও ম্যাথের গুণ যোগ বা বিয়োগ করছেনি। সো 2টা পার্টে এটা কমন হয়েছে, একটা হলো কোয়ালিটেটিভ অ্যানালাইসিস রিস্ক অ্যাসেসমেন্টের অ্যানালাইসিসের, এজ ওয়েল এজ দিস ইজ আ পার্ট অফ হিট ম্যাপ, মানে সরি রিপোর্টিং, রিস্ক রিপোর্টিং। আচ্ছা, এইখানে এই যে 2টা অঙ্ক আছে, 100% বলে দিলাম এই অঙ্ক আসছে। প্রত্যেকটা অঙ্ক 3 নাম্বার 4 নাম্বারের জন্য। ধরেন একবার হুবহু আমি যদি এই অঙ্কটাই উঠাই দিই, আমি শিওর না যে আপনারা কয়জন করতে পারবেন। এই যে বায়োসিয়ান রিস্ক, যে যে ফিশিং, ধরেন একবার হুবহু এই অঙ্ক দিলে যদি কেউ না পারেন, তখন আসলে আমার কিছু করার নাই। বা এই অঙ্কটাকে একটু অন্যভাবে অন্য অ্যাঙ্গেলে দিলে, অঙ্কগুলো একটু প্র্যাকটিস করেন, একবার ঝাঁকা নাম্বার পাবেন। অঙ্ক দিচ্ছি, এই বায়োসিয়ান আসছে, ইভেন ফেয়ারও আসছে। মানে ফেয়ার, এটি তো ফেয়ার বিসিপির যে অঙ্কটা, এএলই এসএলই। ঠিক আছে, এখন এখান থেকে যদি ছোট কোনো একটা ডিসিশন আসে যে আপনি আসলে এই এই ইন্স্যুরেন্সটা করবেন কিনা। সো এখানে দেখেন সেফগার্ড অফ দ্য কস্ট, মানে সেফগার্ড অথবা কস্ট অথবা বেনিফিট। সো এএলই 1 আর এএলই 2 এবং এসিএস, এখানে যদি আপনি দেখেন যে ভ্যালু অফ দ্য সেফগার্ড বেশ বড়, মানে আপনি মাত্র 40 লাখ টাকা ইনভেস্ট করে আপনি 7 কোটি টাকা সেভ করতেছেন, তাহলে অফকোর্স আপনাকে 40 লাখ টাকা ইনভেস্ট করা উচিত। সো এই ধরনের ডিসিশন আসতে পারে যে আপনি ম্যাথ করে বলেন যে আপনি মানে সাইবার ইন্স্যুরেন্স কোম্পানিকে 40 লাখ টাকা দিবেন কি দিবেন না। বা দিলে বোর্ডকে মানে আপনার কি জাস্টিফিকেশন থাকবে যাতে বোর্ড আপনাকে এই 40 লাখ টাকার অ্যাপ্রুভাল দেয়। সো এগুলো আসতে পারে, এগুলো সিম্পল রিস্ক রেজিস্ট। হ্যাঁ বলেন। আমি একবারে প্রশ্নই বলে দিচ্ছি হিসাবে আসলে আপনাদেরকে। স্যার ম্যাথ ম্যাথ স্যার তাহলে স্যার কয়টা আসছে স্যার? এই আপনার বিসিবি থেকে আসছে আর হচ্ছে স্যার এই ম্যাথ বাইশিয়ার। আসলে ম্যাথ আসলে ঘুরে ফিরে ওই বিসিপি টিসিপি যাই বলেন, ম্যাথ একই, মানে রিক্সের উপরে ম্যাথ বলে। এখন কোনোটা হয়তো বিসিপি তে যা দেওয়া হয়েছে, মানে সবগুলাই মানে রিস্কের ফায়ার বাইসিয়ান এই টাইপেরই ম্যাথ আর কি। এবং আমার স্লাইডে যত ম্যাথ আছে, আমার স্লাইডে যত ধরনের ম্যাথ বলতে আসলে 2 ধরনের ম্যাথই আছে। আর আহ, ছোট ম্যাথ ছিল ইয়াতে একবার প্রথম স্লাইডে, ওটা আমি বলছি খুব একটা ইম্পর্টেন্ট না, ডেপ্রিসিয়েট ভ্যালু বের করে অ্যাসেটের ডেপ্রিসিয়েশনের জন্য। ওইটা ছোট একটা ম্যাথ, ওইটা ইয়াতে আমাদের সিটিতে দিছিলাম, ওটা হয়তো আর লাগবে না। আচ্ছা, এরপরে আমি যদি বলি, হুম, এরপরে আপনাদের বিসিপি ডিআরপির পার্থক্য, বেশিরভাগই ভুল করবেন, আমি লিখলাম এখনই বলে দিলাম। তারপর আপনি শুধু বিসিপি, আপনার অর্গানাইজেশনে তো সব আছে, বিসিপি কেন দরকার, মানে দ্য অবজেক্টিভ। তারপর ইম্পর্টেন্স অফ দ্য বিসিপি, বিসিপি ডিআরপির মধ্যে আপনি আরটিও আরপিও খুব ইম্পর্টেন্ট ডেফিনেশন হিসেবে। আরটিও আরপিওর মধ্যে রিলেশনশিপ কি,
তারপর একটা অর্গানাইজেশন যদি ডাউন থাকে তখন সেক্ষেত্রে আরটিও আরপিওর গুরুত্ব, আপনি কিভাবে আরটিও আরপিও দিয়ে বিসিপির টোটাল ইফেক্টিভনেসটা যাচাই করবেন, এই ধরনের প্রশ্নগুলো আছে। তারপরে ব্যাকআপ স্ট্র্যাটেজি গুলো থেকে প্রশ্ন আসছে। ব্যাকআপ থেকে তো বলছি ওদিন একটা সেট থাকবে। সো ব্যাকআপের মধ্যে আমরা পড়ছি হলো 3-to-1, আমরা পড়ছি জিএফএস মানে গ্র্যান্ডফাদার ফাদার সন, তারপর আমরা পড়ছি হাইব্রিড, এগুলো এগুলো থেকে প্রশ্ন আসছে। এখন আপনাকে যদি আমি ছোট একটু বলি যে আপনার কাছে যত ধরনের ব্যাকআপ স্ট্র্যাটেজি আছে এটা দিয়ে আপনি নিজের মতো একটা কাস্টম ব্যাকআপ স্ট্র্যাটেজি বানান আপনার ব্যাংকের জন্য, আপনার কোম্পানির জন্য, ঠিক আছে। এবং সেইটাতে আপনি ল- মানে লিখিত ড্র করেন যে উইকলি কি টাইপের ব্যাকআপ নিবেন, কারণ ব্যাকআপ তো আবার এটা তো স্ট্র্যাটেজি, বাট ব্যাকআপ কয় টাইপের? ইনক্রিমেন্টাল, তারপর ডিফারেন্সিয়াল, আর এটা কি ফুল ব্যাকআপ। ফুল ব্যাকআপ। আচ্ছা, তাহলে আপনি যে ব্যাকআপ গুলো নিবেন সেটা কোনটা মানে উইকলি নিবেন, কোনটা ডেইলি নিবেন, কোনটা আওয়ারলি নিবেন, কোনটা মান্থলি নিবেন, এই যে একটা ডিজাইন করবেন, এটা তো দিস ইজ আ স্ট্র্যাটেজি, ব্যাকআপ স্ট্র্যাটেজি। সো আপনি একটা সিসো বা আপনি ব্যাকআপ ম্যানেজার, এবার আপনি ডিজাইন করেন। আচ্ছা, আর রিকভারি, ডিজিটাল রিকভারি সাইট গুলো সম্পর্কে তো আমরা জানি। কেউ একজন একটু বলবেন ডিজিটাল রিকভারি সাইট কয়টা? ওই যে হট, কোল্ড, ওয়ার্ম, হ্যাঁ মেজর, হ্যাঁ, শেষ 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 শেষ, ওইটাই। হট, কোল্ড, ওয়ার্ম। আর হইল ওয়ার্ম। মানে একবার যদি ছোট করে লেখেন তাহলে এই তিনটা। আর কেউ যদি এরপরেও আরো কয়েকটা লিখতে চান অবশ্যই লেখেন, সেটা আটকাবো না, কিন্তু এই তিনটা মিনিমাম যেন খাতায় থাকে, ঠিক আছে। এবং এই তিনটার মধ্যে হটটাকে কোল্ড, কোল্ডটাকে হট, ওয়ার্ম মিলাই ফেললেন না। মানে ওই যে দেখেন একটা চিত্র আছে, ওই চিত্রটা অ্যাটলিস্ট যদি চোখে ভাসে তাহলে লিখতে পারবেন। যেমন আমি যদি বলি যে কোল্ড, কোল্ডে কি আছে কি নাই, চোখ বন্ধ করে বলেন এখন যে কোনো একজন। কোল্ডে শুধু একটা একটা প্লেস আছে, একটা লোকেশন আছে, আর বেশিরভাগ জিনিস কিছুই নাই, ঠিক আছে, কারণ লোকেশন তো ইম্পর্টেন্ট, ঠিক আছে। পাওয়ার সাপ্লাই থাকে, লোকেশন থাকে, আর কিছু থাকে না। পাওয়ার কিসে? কোল্ডে পাওয়ার সাপ্লাই থাকে, পাওয়ার সাপ্লাই আর লোকেশন থাকে স্যার, কিছুই থাকে না, কোনো ইনফ্রা থাকে না। আর ওয়ার্মে ওয়ার্ডপ্রেসে কিছু ইনফ্রা থাকে, বাট হচ্ছে মিনিমাল লেভেলের, মানে কিছু এটা সেট আপ করলে ফাংশনাল হবে আর কি, বাট আর কিছুই থাকে না, ডাটা অ্যাপ্লিকেশনও থাকে না। আর ইয়াতে হটের সাথে হট। যে অ্যাক্টিভ অ্যাক্টিভ সিক থাকে স্যার, ডাটা অ্যাপ্লিকেশন হয় সমস্ত ইনফ্রা, মানে সেম লেভেলেরই থাকে স্যার। আচ্ছা, এখন আমি যতটুকু জানি হট, কোল্ডে, কোল্ডে আপনি বলতেছেন পাওয়ার থাকে। মানে স্যার পাওয়ার অ্যারেঞ্জমেন্ট থাকবে স্যার, বাট কোনো হার্ডওয়্যার যেহেতু আচ্ছা নাই। আচ্ছা, পাওয়ার অ্যারেঞ্জমেন্ট থাকবে, এটা হ্যাঁ ঠিক স্যার। আছে, কিন্তু হ্যাঁ পাওয়ার থাকে কিনা এটা আসলে কোথাও লেখা নাই। মানে হ্যাঁ কোল্ডে পাওয়ার লাইন থাকে, ঠিক আছে, কিন্তু পাওয়ার এনাবল করা মনে হয় হ্যাঁ, থাকে না। এনাবল থাকে না, জাস্ট অ্যারেঞ্জমেন্ট থাকে স্যার, জন্য ওই দিয়ে। তারপরেও ওইটা একটু দেখে নিয়েন আপনারা জি আরেকবার। স্যার। আচ্ছা, আর দাঁড়ান, আপনি একটা সক টিমে কাজ করেন ধরেন, আপনাকে ওভারঅল রিস্ক মনিটরিং করতে বলা হয়েছে। সো আপনি একটা ড্যাশবোর্ড প্রতি সপ্তাহে আপনার সিআরও কে প্রেজেন্ট করতে হয়। আপনি এখন ড্যাশবোর্ড সিআরও কে প্রেজেন্ট করবেন নাকি রিস্ক হিট ম্যাপ প্রেজেন্ট করবেন, কোনটা আপনার জন্য বেটার? এবং আপনি আহ, নিজের প্রশ্নের উত্তরের পক্ষে যৌক্তিকতা প্রদান করুন, এই ধরনের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তারপরে বিভিন্ন ধরনের রেসপন্সিবিলিটি গুলো, যেমন বোর্ড অফ ডিরেক্টরস, যেমন ডাটা ওনার, ডাটা কাস্টোডিয়ান বলছি একটু আগেই, তারপর সিকিউরিটি সিসো, মানে সিকিউরিটি হেড, এদের রেসপন্সিবিলিটি গুলো ডিস্টিংগুইশ ওই ম্যানারে বলেন। এখন একটা হইতে পারে যে এদের এদের রোল এন্ড রেসপন্সিবিলিটি গুলো সিকিউরিটি গভর্নেন্সের জন্য কি, সিকিউরিটি অপারেশনস এর জন্য কি, এরকম। সো এইভাবে আলাদা করে একটু বলতে হবে। তবে গভর্নেন্সের জন্য তাদের রোল এন্ড রেসপন্সিবিলিটি কি, এটা একটু ভালো করে পড়ে যায়। মানে তিনটা জিনিস বলি যে এক্সপ্লেইন দ্য রেসপন্সিবিলিটিস অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস, ডাটা ওনার অ্যান্ড ডাটা কাস্টোডিয়ান ইন সিকিউরিটি গভর্নেন্স। মানে বোর্ড অফ ডিরেক্টরস, ডাটা ওনার এবং ডাটা কাস্টোডিয়ান খুবই কি প্লেয়ার, এই তিনজনের সিকিউরিটি গভর্নেন্সের জন্য তাদের রোল এন্ড রেসপন্সিবিলিটি কি,
মানে তাদের জব ডেসক্রিপশন কি, সেইটা আপনার জানতে হবে এবং এটা আপনাকে লিখতে হবে। আচ্ছা, লাস্টের স্লাইডের মানে দিনে আমরা পিডিসিএ মডেল টডেল পড়ছি তাই না? ওটা আইওএস ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে বা যে কোনো সার্টিফিকেশনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, ওটা হইলে ভালো হয়। সো ধরেন আপনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি আইএসএমএস মানে আইএসও 27001 এটা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন। আচ্ছা, এখন এটা পিডিসিএ সাইকেল দিয়ে কিভাবে ইজিলি ইমপ্লিমেন্ট করবেন লিখবেন। ঠিক আছে, ওখানে যে আপনার খুব আইএসও বুঝতে হবে তা না, বাট ইউ মাস্ট নো হাউ টু এস্টাবলিশ পিডিসিএ মানে প্ল্যান টু চেক অ্যাক্ট। এগুলো সবই লাস্টের দিনের স্লাইডে আছে। আচ্ছা, তারপর ওই এনআইএসটির টার্গেট প্রোফাইল, কারেন্ট প্রোফাইল এগুলো বলছি, বেলা পেডুলা বিভা বলছি, ডাটা ক্লাসিফিকেশন কেন করবেন সেগুলো নিয়ে প্রশ্ন আসতে পারে। তারপর ইনসিডেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান, ওই যে ইনসিডেন্টের যে চ্যাপ্টারটা আছে বিজনেস কন্টিনিউটি ম্যানেজমেন্টের মধ্যে, সেটার ইনসিডেন্ট ম্যানেজমেন্ট প্ল্যানের উপর একটা প্রশ্ন আসছে, খুবই ইম্পর্টেন্ট। একটা ইনসিডেন্ট হইলে আপনি কিভাবে মানে প্রত্যেক স্টেপ গুলো একটু বর্ণনা করবেন। তারপর একটা হসপিটালে আগুন লাগছে, এই যে কয়দিন আগে লাগছে ধরেন 8 দিন হসপিটালে, তো এরকম একটা হসপিটালে ধরেন এরকম ডাটা সেন্টারে, হসপিটালের ডাটা সেন্টারে আগুন লাগছে। এখন আপনি এটা একটা ইনসিডেন্ট, এটা একটা ডিজাস্টার, লাইক এটা একটা ইনসিডেন্টই ধরেন। এখন এখানে পেশেন্ট ডাটা আছে, প্রচুর লাইফ আছে, এটা সেটা। এখন আপনি ম্যানেজটা কিভাবে করবেন? ঠিক আছে, তারপরে ধরেন আপনার ওই যে র্যানসোমারের কথা এর আগে বলছি, র্যানসোমার আপনার কাছে র্যানসম চাওয়া হয়েছে, আপনি আসলে র্যানসম দিবেন কিনা, বা আপনি কি মনে করেন আপনার ওই 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 সময় আপনি উম পরিস্থিতিটা বর্ণনা করেন বেস্ট ওয়েতে। তারপর এলিএসিলি এগুলোর অঙ্ক টঙ্ক বলছি। তারপর ড্যাশবোর্ডের ক্ষেত্রে আমরা কেপিআই, কেজিআই, কেসিআই, কেআরআই এগুলো পড়ছি। তো আমি যদি জিজ্ঞেস করি, ধরেন আপনি একটা শখ টিমে কাজ করেন, এখন আপনাকে শখ ম্যানেজার বললো যে তুমি তোমার এই বছরের জন্য 5টা কেপিআই আর 5টা কেআরআই লিখে নিয়ে আসো, এবং ওগুলো দিয়ে তুমি তোমার এই বছরের জন্য যে কেপিআই সাবমিট করা বছরের শুরুতে সেটা করো। এখন আপনি শখ ম্যানেজার, আপনি আপনার কেআরআই আর কেপিআই লিখবেন। আচ্ছা, এখন এই প্রশ্নটা এমন ভাবে দিতে পারি, ধরেন আপনি আসলে একটা ড্যাশবোর্ড ম্যানেজমেন্টকে দেখাতে চাচ্ছেন যে ওভারঅল ইনফরমেশন সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, হেলথ অবস্থা কি। সো আপনি একটা ড্যাশবোর্ড প্রিপেয়ার করতেছেন। সো ড্যাশবোর্ডে আপনি 2টা ইম্পর্টেন্ট কেপিআই, 5টা ইম্পর্টেন্ট কেআরআই দেখাবেন অর্গানাইজেশনের জন্য। এখন আপনি বলতে পারেন এক এক অর্গানাইজেশনে তো এক এক রকম হবে, ভুলে যান কিছু জিনিস, রিগার্ডলেস অফ দ্য অর্গানাইজেশন, ডিফারেন্ট কনটেক্সট, অল দ্য কনটেক্সটে সেম থাকবে। যেমন আমি যদি বলি কেআরআই, কোনো একটা অর্গানাইজেশনে কি রিস্ক বাড়ে এটা তার টার্গেট থাকে, তাহলে রিস্ক মিনিমাইজেশন অফ কোর্স তার একটা আটমোস্ট টার্গেট, এবং ইয়ার অন ইয়ার প্রোগ্রেস। আর যদি কেপিআই এর ক্ষেত্রে বলি, তাহলে ধরেন যে সিআইএ মানে কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, এভেলেবিলিটি, এটা একটা আটমোস্ট লেয়ার এনশিওর করা, কমপ্লায়েন্সের জন্য একটা রিজাইলিয়েন্ট এনভায়রনমেন্ট এনশিওর করা, তারপর ওভারঅল অর্গানাইজেশনের এমপ্লয়ীদের মধ্যে যে অ্যাওয়ারনেস কালচার সেটাকে বিল্ড করা, টেকনোলজিক্যাল হার্ডেনিংটা এনশিওর করা, এবং কন্টিনিউয়াস মনিটরিং এর মধ্যে রাখা, এবং আপনার 24/7 একটা সক টিম আপনার স্কিল্ড ম্যান পাওয়ার দিয়ে রিসোর্স এনাবেল করে মানে টোটাল প্রোটেক্টিভ মেথডটা সিস্টেমটা এনশিওর করা। সো আপনি কেপিআই, কেআরআই এগুলো যদি বলেন, প্রত্যেকটা মানে সেটা যে কোম্পানি হোক না কেন, সেটার ক্ষেত্রে কিন্তু সাইবার সিকিউরিটির কেপিআই, কেআরআই একই, শুধু একটা দুইটা পাঁচটা 2-4টা পয়েন্ট একটু বেশি কম হবে। যদি আমি সাইবার সিকিউরিটি টিমের ওভারঅল বলি, সেটা যদি সাইবার অপস হয়, সাইবার সক হয়, আপনার সাইবারের গভর্নেন্স হয়, যাই হোক এটার ভিতরে যদি বা রেড টিম, ব্লু টিম, হোয়াটএভার যতগুলো টিমের ভাগ করেন না কেন, বা অ্যাপ্লিকেশন সিকিউরিটি, তখন কিন্তু ওদের মোটামুটি কেপিআই, কেআরআই, কেজিআই, কেসিআই এগুলা একই। যখন ভাষাটা লিখবেন টার্গেট, তখন তো সুন্দর বাইবেলের ভাষা, ভালো ভালো কথা লেখা। সো এই জন্য আপনি যখন ড্যাশবোর্ড একটা, ধরেন আমি প্রশ্ন দিলাম যে আপনি একটা ড্যাশবোর্ড ইন্ট্রোডিউস করতে চাচ্ছেন ফর দ্য ম্যানেজমেন্ট,
তখন আপনার ম্যানেজমেন্ট 100টা জিনিস দেখবে না। ম্যানেজমেন্ট দেখবে তার অর্গানাইজেশন আপনার দ্বারা, আপনার অ্যাক্টিভিটি দ্বারা বেটারমেন্টের দিকে যাচ্ছে কিনা। এখন যেটা আপনার চাকরির নিশ্চয়তা এবং আপনার টোটাল সাইবার সিকিউরিটি যে আরওআই, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, সেটা যেন অর্গানাইজেশন এবং তার হায়ার ম্যানেজমেন্ট উপলব্ধি করতে পারে, এবং সেটা খুব শর্ট টাইমে, শর্ট একটা পেজে। আপনার কয়েকশো রিস্ক আছে, আপনি কি সব তাদেরকে বসে বসে দেখাবেন? কখনোই না। তাদেরকে ভয়ও যেমন দেখাইতে হবে, তাদেরকে ম্যানেজমেন্ট বাহিনীও করতে হবে। সো আপনি কি দেখালে ট্রেড অফ হবে। সো এরকম আপনি 5টা কেপিআই চিন্তা করেন, 5টা কেআরআই চিন্তা করেন, যেইটা আপনি ম্যানেজমেন্টের ড্যাশবোর্ডে দেখাবেন। সবকিছু না, আপনার হয়তো 100 200 500 আছে। সো এই ধরনের একটা প্রশ্ন থাকতে পারে, যেটা আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ারটা আমি টেস্ট করবো, যে আপনারা আসলে সাইবার সিকিউরিটি কি শিখছেন। তারপর অ্যাটাক টাইপ, অ্যাটাক ভেক্টর, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। আপনার এরকম বলতে, আমি এরকম একটা প্রশ্ন করতে পারি যে আপনি একটা ভিডিও কল পাইছেন, কলে আপনি সিএফও বা আপনি সিএফও আপনাকে, বা আপনি ফাইন্যান্স হেড আপনাকে কল করছে। কল করে আপনি দেখতেছেন কলের ওই পারে আপনার এমডি আপনাকে ইনস্ট্রাকশন দিতেছে যে ওই $10 মিলিয়ন একটা মেইল গেছে, আপনি তাড়াতাড়ি ওই আহ, ওই চেকটা, ওই ওই সুইফটের ওই ইয়াটা, পেমেন্টটা ছেড়ে দেন। ঠিক আছে। তো আপনি দেখতেছেন যে ভিডিও কলে বা হোয়াটসঅ্যাপের কলে আপনার এমডি আপনাকে ইনস্ট্রাকশন দিতেছে যে ভেন্ডরের ওই পেমেন্টটা তাড়াতাড়ি ছেড়ে দাও। ঠিক আছে। তা আপনি গিয়ে এখন কি করবেন? জাস্ট একটু চিন্তা করেন যে আপনি এরকম $1 বিলিয়ন একটা ট্রানজাকশন আপনাকে করে ফেলতে বলতেছে আপনার এমডি, এবং দেখতেছেন ভিডিও কলে আপনার এমডি। আসলে সত্য। এখন আপনি ঘটনাটা ঘটায় ফেলছেন, মানে আপনি গিয়ে তাড়াহুড়া করে আপনি ওই ট্রানজাকশনটা করছেন। আপনি যেহেতু সিএফও, আপনি তাড়াতাড়ি করে ওই পেমেন্টটা করছেন। পরে বের বের হইছে যে আসলে এটা একটা ফেক কল ছিল, ডিপ ফেক ছিল। আপনার এমডির সিস্টেম কম্প্রোমাইজ হয়েছে, হোয়াটসঅ্যাপ কম্প্রোমাইজ হয়েছে, অথবা সে যেটা দিয়ে কল করছে সেটা একটা ভিডিও ক্লোনিং, ভয়েস ক্লোনিং, একটা এআই জেনারেটেড সিস্টেম, যেটাতে হুবহু আপনার এমডি বসে আছে মনে হচ্ছে। যেমন কয়েকদিন আগে দেখা গেছে না যে নেতানিয়াহু হয়তো কোথাও নাই, কিন্তু তার মতো করে দেখাইতে পারে এমনও যে তার নাকি 6টা আঙ্গুল। এরকম আসছে না যে সে মারা গেছে, আসলে সে নাই। এখন যেটা হচ্ছে সেটা হলো তার পুরাতন 4 ছবি ভিডিও দিয়ে, এআই দিয়ে জেনারেটেড ভিডিও বানানো হচ্ছে, তাই না? এরকম আসছে না? সো ওখানে তো কেউ ডিফারেন্সিয়েট করতেই পারে নাই, মানে সবাই তো ডাউট অপিনিয়নে চলে গেছে আসলে সে কি আছে, এটা কি ভিডিও। সো এরকম একটা ঘটনা যদি আপনার অর্গানাইজেশনে ঘটে এবং আপনি ফাইন্যান্সিয়াল ক্ষতির সম্মুখীন হন, তাহলে ভবিষ্যতে যেন আর এই ক্ষতি না হয়, সেজন্য আপনি এই ধরনের ঘটনাটাকে কিভাবে অ্যানালাইসিস করবেন, কিভাবে আইডেন্টিফাই করবেন যে কোন কোন লুফল গুলোর কারণে এই ঘটনাটা ঘটতে পারছে হয়েছে, কি কি সাইবার অ্যাটাক এই জায়গাটাতে ইন্ট্রোডিউস হয়েছে, কি কি অ্যাটাক ভেক্টর ছিল, অ্যাক্টর ছিল, এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর কোন কোন টেকনিক এই টোটাল ইনসিডেন্টের জন্য দায়ী। সেগুলা নিয়ে যদি একটু অ্যানালাইসিস করেন, লিখতে পারেন, ওকে ফাইন। আচ্ছা। আর আর কি বলবো, আমি মোটামুটি আহ, আহ, সবই মানে ধারণা দিচ্ছি। এরপরে হইলো অল দ্য বেস্ট, আপনারা ভালো প্রিপারেশন নেন। আহ, কোনো স্লাইডই যে খুব ইম্পর্টেন্ট, আমি যেগুলা আলাপ করলাম এগুলো হয়তো আমার প্রশ্নে বা আমার মাথায় আসছে, যেগুলা আমি দিছি আমার মনে হয়েছে এগুলো। এছাড়া যদি কালকের মধ্যে একটু প্রিভিয়াস কিছু কোশ্চেন মানে কালেক্ট করতে পারেন, কাজে দিবে, ভালো কাজে দিবে। But এছাড়া যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমি অনেক অনেক কিছুই বলছি। তার ওই যে বড় কোশ্চেন যেগুলো 4-5 মার্কের, এগুলো কি একটা আইডিয়া দেওয়া যায়, মানে কি টাইপের? বড় বড় প্রশ্ন বলতে কি, ধরেন একবারে একটা বড় প্রশ্ন এরকম দেয়া হয় নাই, মানে একটাই খুচরা খুচরা ভাইঙ্গা ভাইঙ্গা প্রশ্ন হয়েছে। যদি একটা বড় প্রশ্ন যদি আমি বলি, ধরেন একটা পার্থক্য দিছি, ম্যাক ডেক আর ব্যাক। তারপর ধরেন যে অ্যাক্সেস কন্ট্রোল, কেন আপনার অর্গানাইজেশনে অ্যাক্সেস কন্ট্রোলটা ইম্পর্টেন্ট, যেটাকে আপনি আসলে বাইপাস করতে পারবেন না অথবা নেগলেক্ট করতে পারবেন না। একটু লিখলাম, এরপরে বললাম আপনি পার্থক্য লেখেন, ডেক ম্যাক র্যাক রুব্যাক এরকম পার্থক্য, এটাতে 4 নাম্বার।
এখন এটা তো আর বড় প্রশ্ন না, এটা তো পার্থক্য মিলে টিলে মিলে অ্যাক্সেস কন্ট্রোলের ইম্পর্টেন্স দিয়ে তারপর একটা 4 নম্বরের প্রশ্ন করা উচিত। তারপর ধরেন রিস্ক ম্যানেজমেন্ট লাইফ সাইকেল, প্রত্যেকটা স্টেপ লেখেন রিস্ক ম্যানেজমেন্ট লাইফ সাইকেলের। এটা একটা বড় প্রশ্ন, এটা 4 বা 5-এর জন্য আসছে। ঠিক আছে, কোয়ালিটেটিভ কোয়ান্টিটিভ অ্যাসেসমেন্ট হেন তেন, এগুলো কেন দরকার, রিস্ক ম্যাট্রিক্সটা ড্র করেন, এটা মিলে 4-5 নম্বরের একটা প্রশ্ন হয়েছে। তো একটু বড় যদি বলেন তাহলে এরকম এরকম একটু বড়। তারপরে ওই সাইবারের যে ওই সেমি রেইনবো, যেটা আমরা লেয়ার গুলো দেখছি 7টা লেয়ার, তো সেটা যদি হয় পুরোটা লিখতে বলা হয় তাহলে 4 4 নম্বরের একটা প্রশ্ন ওখানে একটু বড় প্রশ্ন যদি বলেন আসবে। এছাড়া কোভিড টোভিডের যদি প্রশ্নগুলো থাকে 3-4 নম্বরের, একটাই কোভিডের উপরে জিজ্ঞেস করা হয়েছে, এগুলো 4 নম্বরের প্রশ্ন। আর ম্যাথ গুলা তো একটু নাম্বার বেশি আছে, ধরেন 3-4 নম্বরের নিচে ম্যাথ, তো ওগুলো একটু বড় প্রশ্ন চিন্তা করতে পারেন। সো আপনার প্রশ্ন থাকবে টোটাল 7টা, অ্যান্সার করতে হবে 5টা, প্রতিটা প্রশ্ন 10 নম্বর, আর প্রতিটা প্রশ্নের মানে ABCD পার্ট হিসেবে থাকবে। আমি যেভাবে দিছি সেভাবে 3টা, 4টা নাই, 4টা খুব কম, ধরেন 3টা, 3টার মধ্যে কি কি, যেমন ধরেন যে 4 4 2, 4 3 3, তাহলে কি হয়েছে, ধরেন 10 হয়েছে। এভাবে করে আপনার 10 মিলানো হয়েছে। সো একটা প্রশ্নে 5 6 7 8 হয়ে গেছে, এটা নাই, এরকম কম ছোট ছোট 3 2 4 এরকম। ধরেন আমি ওই যে একটু আগে হিট ম্যাপ দিছি, এখন আপনি যখন একটা ড্যাশবোর্ড হিট ম্যাপ, আপনাকে বলবো যে আপনি হিট ম্যাপটা ড্র করেন, যখন এটা নাম্বারটা থাকবে 4, এবং যখন এটা আবার বলা হবে যে এটা আপনার কমপ্লিট মনিটরিং এর জন্য, রিস্কের অ্যাপাটাইট টলারেন্স এই লেভেল গুলো যেন ওখান থেকে আন্ডারস্ট্যান্ডেবল লেভেলে চলে আসে অর্গানাইজেশনের, সেগুলোর হিসাব করে আপনি একটা রিস্ক হিট ম্যাপ অথবা ড্যাশবোর্ড ডিজাইন করেন। তা এখন আপনি হুট করে ছোট্ট একটু লিখলে তো হবে না, তখন আপনার ডিজাইন করতে হবে, এবং প্রশ্নে যা বলবে সেটা মানে বেশিরভাগ পার্ট গুলাই যেন উত্তরের মধ্যে অবশ্যই থাকে সেটা এনশিওর করতে হবে। তখন এটার নাম্বার 4। কারণ হিট ম্যাপে আপনি এদিকে 1 থেকে 5 1 থেকে 5 লিখছেন, কিন্তু আপনি ওই যে 4টা বা 3টা যে কয়টা লেয়ারে রিস্ক ভাগ করছেন, সেই আপনি ইয়াগুলো স্টেজ গুলো বলে দেন নাই, তাহলে তো পুরো নাম্বার পাবেন না। এজন্য ধরেন এটারে 4 নাম্বার দেওয়া হয়েছে, কারণ এখানে বেশ কিছু কাজ আছে, আপনার খাতা দেখলেই বোঝা যাবে আপনি কি লিখছেন। তারপরে বড় না প্রশ্ন কিন্তু কম, মানে একবার অনেস্টলি স্পিকিং, মানে একটা প্রশ্নে 5 7 দিয়ে দিছে এরকম প্রশ্ন না, এরকম দিয়েও না। মানে আমি একটু চেষ্টাই করি ছোট ছোট প্রশ্ন দিয়ে আপনার পুরো সাইবার সিকিউরিটি বা আমার কোর্সের কি বুঝছেন এটা আমি বুঝে নিতে, মানে একটা দুইটা প্রশ্ন দিয়া। হ্যাঁ, অনেক কোর্সের টিচারই দেখবেন হয়তো একটা কোশ্চেনে 2টা ভাগ, 5 আর 5, আমি দেখছি অন্যান্য কোর্সের 5 আর 5, আমারটাতে কম, আমারটাতে মিনিমাম 3টা ভাগ আছে। হ্যাঁ, পাবেন হয়তো অন্য যে টিচার প্রশ্ন করছে ওনার যে 2টা সেট বা 3টা সেট যদি নেওয়া হয় হবে না, তাহলে তার ক্ষেত্রে হয়তো 5 5 পাইতে পারেন। আবার লাকিলি এমন হয় ওই একই প্রশ্ন আমার আর উনারটা আবার, যেহেতু মডারেশন টিম খুব ওটা কোথায় কোথায় দেখার সময় থাকে কম, কারণ সবগুলো প্রশ্ন তো দেখে, তখন দেখা যায় যে ও রিপিট কিছু প্রশ্ন হয়ে যায়। কোশ্চেন 6 7 5, কোশ্চেনে একে যা ছিল কোশ্চেন 6-ও দেখা গেছে ওটা ঘুরে ফিরে ওই প্রশ্নটাই আসছে, এরকম হয়। তবে খুব বৃহৎ ব্রড ব্রড কোশ্চেন নাই, মানে খুব বড় যেটা একটাই 6 7 নাম্বার 5 নাম্বার নাই, 4-এর বেশি, মানে 4-এর বেশি নাম্বার আমি দেখতেছি না আপাতত আমার প্রশ্ন। আর কিছু আমি মোটামুটি আলাপ করে ফেলছি আপনাদের, বুঝছেন, ওই স্লাইড গুলো একটু দেখবেন, একটু থরো টান দিয়ে যাবেন। স্লাইড 1 থেকে 3 হলো ফান্ডামেন্টাল, উইক 4 এর যেটা সেটা হলো গভর্নেন্স ফ্রেমওয়ার্ক, উইক 5 যেটা দেওয়া আছে সেটা হলো ইনফরমেশন সিকিউরিটি টোটাল রিস্ক, GRC নাম দেওয়া। 7-এ আছে বিজনেস কন্টিনিউশন, 15-এ আছে ব্যাকআপ ম্যানেজমেন্ট, আর একটা হলো ইনফরমেশন সিস্টেম এন্ড সিকিউরিটি গভর্নেন্স। আচ্ছা, সো ব্যাকআপ, বিজনেস কন্টিনিউশন, এগুলো অনেক জিনিস রিপিট আছে,
অনেক জিনিস ব্যাকআপ আর বিজনেস কন্টিনিউশন পড়াটা একসাথে পড়বেন দুইটা স্লাইড খুলে। অনেক জিনিস রিপিট, যেমন আরটিও, আরপিও, ডাব্লিউআরটি, আইআরটি, ইনফরমেশন রিস্ক ম্যানেজমেন্ট টিম কে কি কাজ করে, বিসিপি, ডিআরপি, হেন তেন এগুলো। তারপর ব্যাকআপের যতগুলো স্টেজ, ডিজাস্টার রিকভারি সাইট, এবং দুইটা স্লাইডের মধ্যে ভয়াবহ লেভেলের রিপিট আছে। তো কোনোটাতে একটু ছোট থাকলে আরেকটা পড়েন, ওটাতে ডিটেল লেখা আছে। আর গভর্নেন্স এর ওখানে সাবসা টাফসা লাস্টের স্লাইডে যেগুলো ছিল, পিডিসি, ওগুলোর ডিটেল আছে। রিস্ক তো বললামই, রিস্কটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট। রিস্ক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আছে। ফ্রেমওয়ার্কের মধ্যে এনআইএসটি, কোভিড, আইএসও আছে। আর ফান্ডামেন্টাল তো একবার খুলেই বলছি। সো দ্যাটস অল। খুবই সহজ প্রশ্ন, একবারে বাচ্চাদের প্রশ্ন। শুধুমাত্র ফুল অ্যান্সার না করে বের হবেন না, কেউ কারোর সাথে কথা বলবেন না, স্ট্রিক্টলি বের করে দিবে। আমি বললাম, আমি বসে থাকলেও জাস্ট বের করে দিবে। আমি বললাম, কিচ্ছু করার থাকবে না, আপনার প্রিপারেশন যত ভালো থাক। আশেপাশে ভুলেও তাকানোর চেষ্টা করেন না। যারা আপনার এখানে ইনভিজিলেটর হিসেবে থাকবে, খুবই কড়া, আপনাকে বের করে দিবে, নাম্বার কম দিবে। আচ্ছা, সাথে ভুলেও মোবাইল রাখবেন না, কারণ একটা দুইটা কেস এরকম পাওয়া গেছে, কেউ কেউ মোবাইল রাখছে, মোবাইলের মধ্যে কি কি জানি লেখাও আছে, মোবাইল নিচে পাওয়া গেছে। সো পুরা ব্যাচের বদনাম হয় তখন, একজন দুইজনের জন্য। এটা ভুলেও করার চেষ্টা করেন না, কারণ এতবার পড়াইছি, দুইবার শুধু রিভিউ ক্লাসে নিলাম, প্রায় প্রশ্নগুলো বইলেই দিছি অলমোস্ট। তো তারপরেও পরীক্ষা খারাপ হইলে সম্পূর্ণ নিজ দায়িত্বে। এর মধ্যে আমার পরীক্ষার আগে আজকে পর্যন্ত মনে হয় 15 দিনের ব্রেক পাইছেন, তারপরে যদি না পড়ে থাকেন কিচ্ছু করার নেই। আচ্ছা, এরপর ওই ক্যালকুলেটর টেটার এগুলা পারতপক্ষে নিজে নিয়ে যান। ই আরেকজনের কাছে হাওলাত নেওয়া, এই জন্য কথা বলা, চাওয়া, এগুলো ক্যাচাল, এগুলো একবারই করবেন না। অঙ্ক টঙ্ক যদি মনে হয় যে না একটু কাটাকাটি হইতে পারে, তাহলে পেন্সিল নেন সাথে, পেন্সিল দিয়ে করে, মানে করে মুছে কলম দিয়ে করেন বা হোয়াট এভার। সো নিজে স্বয়ং সম্পূর্ণ হয়ে ইয়াতে যান, কলম, খাতা, পেন্সিল, ক্যালকুলেটর, ঘড়ি এগুলো নিজের সাথে রাখেন। মোবাইলটা সামনে জমা দিয়ে দেন, বারবার বলবে মোবাইলটা সামনে রাখা যাবে না। তারপরেও কেউ রাখলে ডিরেক্ট এক্সপেল। মোবাইল যদি কারোর সাথে থাকে, মোবাইলটা সাইলেন্ট করেন, এখানে অফিস থেকে বের হওয়ার সময় সাইলেন্ট করে নেন। অনেকের মোবাইল ব্যাগের মধ্যে ভব বাজতেছে, ঠিক আছে, গান বাজনা বাজতেছে মোবাইলে, তারপরে আপনি পরীক্ষা থেকে উঠে গিয়ে ব্যাগ থেকে খুলে চেইন খুলে আপনি মোবাইলটা সাইলেন্ট করতে হচ্ছে। সো এগুলা মিনিমাম কিছু এটিকেট আছে, এগুলা ফলো করেন। পরীক্ষার টাইমটাকে সম্পূর্ণ ইউটিলাইজ করার চেষ্টা করেন। আশেপাশে সব বন্ধ, একবারে মাথাটা সম্পূর্ণ ওইখানে পরীক্ষার হলে। আর প্রথম 2-3 মিনিট একটু সময় দেন পুরাটা পড়তে। 7টা সেটের প্রশ্ন পড়েন আগে, পড়ে আইডেন্টিফাই করেন যে আপনি কোন পাঁচটা দিবেন, কোন পাঁচটা আপনি বেস্ট পারেন। কিছু কিছু সেটে থাকবে এ পারেন, বি পারেন ভালো, সি একটু কম পারেন। ওইভাবে ভাগ করে নেন যে কোন পাঁচটা দিলে আপনি সর্বোচ্চ পরিমাণ লিখতে পারবেন এবং সর্বোচ্চ পরিমাণ নাম্বার পাবেন। এভাবে একবারে পুরোটা ফিগার আউট করে নেন। এরপরে শুরু করেন কোনটা দিয়ে শুরু করবেন, যেটা একবারে সবচেয়ে ভালো পারেন ওটা দিয়ে শুরু করেন। অনেকেই সবচেয়ে ভালো পারে ওগুলা শেষে দেয়। এখন শেষে তারা উড়া থাকে, ভালো পারার প্রশ্নটা লিখতে পারে না, তাতে তার নাম্বার কম আসে। আর পারতপক্ষে একেবারে ওর্স কেস ছাড়া কোনো প্রশ্নের কোনো ফ্র্যাকশন পার্ট ছাইড়াইছেন না। ধরেন আপনি 3 নাম্বার দেন নাই, 5 নাম্বার দেন নাই, তো আপনার মার্কিংটা শুরু হবে 45-এ। আপনি 10ই দেন নাই, আপনার মার্কিংটা শুরু হবে 40-এ। আপনি এটা জীবনেও এক্সপেক্ট করেন না 40-এ আপনি কেউ 38 দিবেন। এখানে এমন টিচারও আছে আপনি টোটাল 50-এ 5 পাবেন কিনা সন্দেহ আছে। এটা কম্পিউটার সায়েন্স, এটা ঢাকা ইউনিভার্সিটি, এটা খুব একটু মাথা নিয়ে, এটা পাবলিক ইউনিভার্সিটি না, ঠিক আছে। এবং যেহেতু ট্রেডিশন ছিল এটা ইয়ার সিস্টেম, গ্রেডিং সিস্টেম, আর কয় বছরই হয়েছে। তারপর এখন তো 4 আউট অফ 4 এসে দেওয়া হয়। কিন্তু আপনার লেখার কোয়ালিটি, টাইম, এগুলা থেকে বেশি ইম্পর্টেন্ট হবে ফার্স্ট প্রায়োরিটি আপনি ফুল অ্যান্সার করা। যদি একটু কথাও একটু ইয়াও থাকে, কম বেশিও থাকে, পার্শিয়াল নাম্বার তো পাবেন। হ্যাঁ, আন্দাগুন্দা এখন আম করে বিভ্রান্ত করার চেষ্টা করতেছেন, তাহলে তো যেসব টিচার দেখবে তারা রাগ করবে। আবার একটা প্রশ্ন ঠিক আছে, আরেকটা প্রশ্নে যায় বুঝলাম যে আপনি আসলে সাইবার সিকিউরিটি সিও বুঝেন নাই, তখন আগের গুলো আমরা নাম্বার কমাতে থাকি। আপনি হয়তো দেখা গেছে 50-এ 40 পাইছেন, লেটার মার্কস,
একটা প্রশ্নে হঠাৎ করে আমি আবিষ্কার করলাম যে আপনি যা লিখতেছেন গাঁজাখুরি কথাবার্তা। আগের গুলাতে যা দিয়ে আসছে আস্তে করে কমানো শুরু করবো ইচ্ছা করে, কমেটা চলে আসবে 30-এ। সো এই ধরনের ইমপ্রেশন টিচারদের মধ্যে থাকে। আর যেহেতু অনেকগুলা খাতা একসাথে দেখি, আমাদের ফুল অ্যাটেনশন থাকে না, একসাথে সবগুলা খাতা দেখাও যায় না। এজন্য আমরা কম্পেয়ার করি। একটা খাতা খুব ভালো পাইছি, এ যদি দেখি 45-48 পাইছে, এবার এর সাথে অন্যগুলার কম্পেয়ার করি যে অন্যরা কি লিখতেছে, কারণ আপনারাই তো আপনাদের বন্ধু বান্ধব। তারা একটা খাতা যদি দেখি যে সব প্রশ্নই শেষ করছে এবং সব প্রশ্নই খুব ডিটেল লিখছে, তাহলে এটা ধরেই নেই যে এই 3 ঘন্টা সময়ে এই প্রশ্নটা সুন্দরভাবে লেখা যায়। তারপরও কেউ কেউ এসে বলে না প্রশ্ন বড় করছেন, শেষ করা যায়নি, তাহলে এটা অযাচিত কথা। যদি 4-5 জন লিখতে পারে সম্পূর্ণ এবং আমার এক্সপেকটেশনটাকেও এক্সিড করতে পারে, তার মানে হলো এটা পসিবল, তার মানে হলো আপনি ফাঁকি দিচ্ছেন। এই আর 100% শিওর থাকেন আপনি লিখলেই নাম্বার পাবেন। তবে এটা আবার চোখ বন্ধ করে চিন্তা করে রাখেন না যে আমাকে কেন 5-এ 5 দেয়নি। 5-এ 5 দু একটা খাতায় থাকবে, যেটা একবার এক্সট্রা অর্ডিনারি, বোঝা গেছে যে আসলে ম্যাটেরিয়াল আছে। তবে আহ, আহ, একটু ভালো লিখলে লিটার পেয়ে যাবেন, কারণ আমরা চেষ্টা করি আপনাদের নাম্বার ভালো রাখতে। এটা সব অ্যাটলিস্ট আমার খাতায় সর্বোচ্চ পরিমাণ লেটার আসে। আর এই তো। আর আর কি বলা, একটু সময়টাকে মেনটেন করেন। আহ, পারেন বইলা মানে 5টা প্রশ্ন দিতে কত সময় এক একটার জন্য পড়ে দেখেন। 3 ঘন্টারে 5টা প্রশ্ন দিয়ে ভাগ করেন, 3 ঘন্টা মানে 180 মিনিট, তার দিয়ে ভাগ করেন কত আসে। সো যদি 40 মিনিট করে ধরেন যদি পড়ে, 30 মিনিট করে যদি 40 মিনিটের মধ্যে মনে পড়ে, তো ওই 35-40, তো ওই ওই সময়টা একটু গণিতে একটু দিয়ে নেন, ঠিক আছে। আর অঙ্কগুলো একটু বুঝে দেন। পাশের জনের খাতায় কোন রকম চিপার মধ্যে দেখছেন অঙ্কের অ্যান্সার হচ্ছে 40, আপনি মনে করলেন না আমার কেন 40 হচ্ছে না, আমারটা ভুল। আসলে সেই ভুল, এখন পাশের ফ্রেন্ড যে আপনাদের বেশি জানে তা তো না। এজন্য নিজের উপরে কনফিডেন্স আনেন। আর ওই অঙ্ক টঙ্ক এগুলো বা যে যাই হোক এগুলো মোটামুটি স্লাইডের থেকে। সো আজকের এখন থেকে পরীক্ষার মানে পরশুদিন পরীক্ষার আগ পর্যন্ত, যদিও একটু পরে ফাইনাল খেলা আছে, ওই পর্যন্ত আপনি মনে করেন আপনার ফাইনাল খেলা আসলে এটা। ওখানে আর্জেন্টিনা জিতবো নাকি জিতবো তাতে আপনার কাপের ভাগ দিয়ে যাবে না। So আপনি আপনার রেজাল্টটাতে কনসেন্ট্রেট করেন। আরেকটা বলি, আপনাদের ওভারঅল রেজাল্ট যত ভালো হবে, আমাদের এখানে এমনও আছে ধরেন আইটি অডিটে কাজ করতো, সে এখন সিসো, জাস্ট 1.5 বছর শেষ না করতে করতে, এবং সে কিন্তু আহ, মানে আমি একবারে ব্যাংকের ট্যাঙ্কের নাম না নেই, অনেক বড় বড় ব্যাংকের আইটি অডিটেরও হেড ছিল না, কিন্তু সে সিকিউরিটি ডিপার্টমেন্টের হেড হয়েছে। আবার এমন বলি, সে হাবিবুল্লাহ বাহার থেকে আসছে, সে এখন অস্ট্রেলিয়ার নাম্বার 1 একটা ইউনিভার্সিটির পিএইচডি করতেছে, শুধু আমাদের এখানে একটা মাস্টার্স করা, ঠিক আছে, মানে সাইবার সিকিউরিটির মাস্টার্স। তারপরে এমন বলি, যেমন ধরেন যে একবারেই চাকরি ছিল না, এখন ধরেন যে তার 3টে চাকরি, তার পিছে 5টা কোম্পানি ঘুরে আছে। লাইফ চেঞ্জিং অনেক এলিমেন্ট। হ্যাঁ, আবার সবার জন্য না, এটাও বলি। যারা এটারে মনে করছে যে ঘোরাফেরা মানে ফ্যামিলির কমু প্রতি শুক্র শনিবার তোমার কাম আছে, এজন্য ফাঁকিবাজদের জন্য একটা ক্ষেত্র 1.5 বছরের জন্য বানাইছেন, সেটা হলো আপনি আপনার, ইটস ইওর লাইফ, ইটস ইওর চয়েস। সো এইটাকে যদি আপনি আসলে ভালো রেজাল্ট করতে পারেন এবং ট্রুলি কিছু শিখতে পারেন, আমি বললাম যে আপনার ট্রুলি লাইফ চেঞ্জার হিসেবে কাজ করবে ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্স ডিগ্রিটা। হ্যাঁ, একটা হইলো কিছু ধারে কাটে কিছু ভারে কাটে। ঢাকা ইউনিভার্সিটি বুকে হাত দিয়া বাংলাদেশে এমন কোনো পদার্থ বা অপদার্থ নাই যে ঢাকা ইউনিভার্সিটির এগেনস্টে কথা বলবে। দুঃসাহস হইতে হবে তার, এটা মাথায় রাখেন। ইভেন বুয়েট, তার দুঃসাহস হইতে হবে। কারণ এখানে আমরা কালচার শিখাই, এখানে আমরা হিউম্যানিটি শিখাই, এখানে আমরা পলিটিক্সও শিখাই, এখানে আমরা বিহেভিয়ারও শিখাই, এখানে আমরা লেখাপড়াও শিখাই। ইটস এ ব্লেন্ডিং, ইটস এ কমপ্লিট লাইফস্টাইল। এখানে সবই শিখেন। আপনারা যারা আগে কথাই বলতে পারতেন না একজন একজনের সাথে, এখানে দেখেন একটা নেটওয়ার্কিং গ্রো করছে। আপনারা অন্যতম আনলাকি ব্যাচ, ফার্স্টের দিকের ব্যাচগুলোতে আমি প্রেজেন্টেশন নিতাম,
সেখানে কি হইতো, আপনারা 3 জন 5 জন বা সিঙ্গেলও আছে, সিঙ্গেল খুব কম, তারা কি করতো, ধরেন পেটিয়া অ্যাটাক, সরি কলোনিয়াল পাইপ অ্যাটাক, বাংলাদেশ ব্যাংকের হায়েস্ট বা এরকম বিভিন্ন একটা টপিক দিয়ে বা ইয়াহু দিয়ে তারা ওইটাকে পুরাটা 15 মিনিটে একটা পুরো অডিয়েন্সের সামনে একটা অ্যাটাককে কিভাবে এন্ড টু এন্ড RCA মানে রুট কজ অ্যানালাইসিস সহ 5W 6W হু হু এন্ড হোয়াই হাউ এবং ফিউচারে কেন হবে না, কি কি স্টেপ নিলে সেগুলো বুঝাইতো। এবং ওগুলো লাইফ টাইম মানে অ্যাচিভিং কিছু প্রেজেন্টেশন স্কিল তাদের মধ্যে গ্রো করছে। যারা বাংলায় জীবনও, ইংলিশ তো দূরে থাক, বাংলায় প্রেজেন্টেশন দিতে পারে না, তাদের মধ্যে সাইবারের টোটাল মানে একটা মানে আত্মবিশ্বাস একটা হিউজ লেভেলে তৈরি হয়েছে। এই ধর জাস্ট একটা একটা মাস্টার্স হয়তো বরিশাল থেকে আসছে, কথাই বলতে পারে নাই ওইখানে কোনো একটা সাবজেক্ট থেকে। সো এই কোর্সে নাম্বার খুব ইম্পর্টেন্ট। একটা হলো যে আহ, মানে 3.98 প্রচুর আছে, প্রচুর আছে বলতে খুব বেশি না, তারপরেও 4 আউট অফ 4 আছে কিনা এখন পর্যন্ত জানি না, কিন্তু 3.99 আছে। 3.75 এর প্লাস রাখার চেষ্টা করেন মিনিমাম, তাতে জব মার্কেটেও ইয়ে থাকবে। আর আহ, ঢাকা ভার্সিটি বলে ধরেন ঢাকা ভার্সিটি কিছুই শিখায় না, তারপরও আপনার সিভিতে যখন থাকবে যে ঢাকা ভার্সিটির একটা মাস্টার্স, আপনি বিশ্বাস করেন আপনার সিভির অন্যান্য সবগুলা শব্দ মুছে গেছে, মানে এন্টায়ার ওয়ার্ল্ডে ইভেন তো। সো এই এটাকে এটাকে আপনি যতটুকু আপনারা এটাকে প্রপার ইউজ করতে পারেন। দ্যাটস ইট। অনেক কথা বললাম, অনেক রাতও হয়েছে, যদিও আপনারা এখনই খেলা দেখতে বসবেন। যদি কোনো প্রশ্ন টশ্ন থাকে তাহলে করেন, আর না হলে শেষ করবো আর কি। আচ্ছা স্যার, হুম, বলেন। আমাদের মানে কুইজের মার্কস ভাবে কাউন্ট করা হবে? কুইজের মার্কস গুলো আমার কাছে আসছে, সো আমি একটু কম্বাইন করে হয়তো কালকে আপনাদের গুগল ক্লাসরুমে আপ করে দিব আর কি। স্যার এখানে ধরেন যে আমি একটা ইস্যু করে ফেলছিলাম আর কি। আমিনুল স্যার হচ্ছে যে ওই যখন অ্যাসাইনমেন্টটা দিছিল, লাইক হুম, যে আমি ওই দিন লাইক যে ক্লাস পুরোটা করি নাই, সো ওই অ্যাসাইনমেন্টটা হচ্ছে যে দিতে পারি হুম, নাই। তো স্যার ওইটা হচ্ছে যে হুম। পরে জমা দিছে, তো স্যার এখানে কিছু মার্কস কি পাওয়া যাবে? ওটা আমি আমিনুলের সাথে একটু কথা বলে নিব। স্যার আপনার মানে মানে 7.5-এর মধ্যে 0 যদি স্যার চলে আসে তাইলে তো মানে একটা হিউজ পোর্শন তো চলে যাবে স্যার, তো এই জন্য মানে ধরেন তাই হুম, কিছু মার্কস যদি ওইখানে হ্যাঁ, কনসিডার করা যেত আর কি। আর ওই মানে কুইজের কম্বাইন্ড মার্কসটা হচ্ছে স্যার, মানে কুইজ আর ল্যাব মিডের কম্বাইন্ড মার্কসটা যদি হাতে পাওয়া যেত তাহলে ধরেন যে একটু লাইক আইডিয়া পাওয়া যেত আর কি। এখন পর্যন্ত আপনাদের মানে মিড 1-এ ধরে নেন, আপনি মিড 1-এ যা পাইছেন সেটা আমরা দেখাইছি। মিড 1 আর মিড 2-র মধ্যে আমরা করব হলো এভারেজ, ঠিক আছে? আচ্ছা, এখন মিড 1 আপনি ধরেন পাইছেন, আমি জানি না, 30-এ যদি পান আপনি 20, মিড 2-তে আপনি যাই পান আপনার হয়তো 20 থেকে 22 হবে। তো আপনি একটা ধারণা নিয়ে নেন আপনার স্কোরটা কত, এটা মাথায় নেন। আচ্ছা, মানে একটা মিডের হাতে যেহেতু খাতা আছে, নাম্বার দেখানো হয়েছে, সোফার আপনি ধরে নেন তার থেকে 1-2 বাড়বে, নাহলে 1-2 কমবে সর্বোচ্চ, ঠিক আছে? মানে এমন আহামরি হয়ে যাবে না যে আপনি মিড 1-এ পাইছেন 20 আর মিড 2 দেন নাই, তাইলে তো ডিফারেন্ট। তখন তো আপনার আরেকটা মিডের, যেহেতু আমি করবো এভারেজ, তাহলে মিড 1 20 পাইছেন, মিড 2 দেন নাই, তো অর্ধেক হয়ে যাবে। আচ্ছা, এবার আসি সিটিতে। সিটি একটা সার্টেন টাইম পর্যন্ত সিটি ছিল বেস্ট 1, মানে যে কোনো একটা যে সিটিতে সর্বোচ্চ পাইছেন ওইটাই কাউন্ট হবে। আচ্ছা, এরপরে নিয়ম করছে সিটি এভারেজ। এখন আমি এটা আবার একটু শহীদুলের সাথে কথা বলবো যে আপনাদের ক্ষেত্রে সিটিটা কি এভারেজ নিতে হবে না বেস্ট 1 নিলেও হবে। যদি কোনো রিল্যাক্স থাকে যে না, এটা টিচার যা সিদ্ধান্ত নিবে তাই, তাইলে আমি ধরেই নেন আমি নিব হলো বেস্ট 1। আর বেস্ট 1 নিলে দুইটা সুবিধা, যারা একটা সিটি মিস করছেন, আসেন নাই, বা আপনার মতো যারা দেরিতে জমা দিচ্ছেন, তারা যেটা বেশি পাইছেন ওইটাই কাউন্ট হবে। যদি ডিপার্টমেন্ট থেকে কোনো প্রকার এই, মানে ইয়া না থাকে, রিজিড কোনো কিছু না থাকে, আর যদি থাকে তাইলেও
যারা জমা দিচ্ছেন তাদের সমস্যা নাই, তারা যদি পরেও জমা দেন আমি বুলবুলের সাথে কথা বলে মোটামুটি একটা ভালো নাম্বার যেন সবার থাকে সেটা এনশিওর করা হবে, সেটা নিয়ে। তবে একটা সিটির নাম্বার যেহেতু হাতে আছে, ধরেই নেন ওইটার সাথে দুই এক বাড়বে, মানে সরি এক বাড়বে বা দুই বাড়ার তো সম্ভাবনা খুবই কম আর কি। মানে সিটিতে যেহেতু নাম্বারই টোটাল 15, তো আপনি যদি ধরেন আপনি 15তে পাইছেন 10, তাহলে এটা একটা নাম্বার। আপনাদের তো খুব সুন্দর, 15, 30 আর 5। আচ্ছা, তাহলে এই হলো টোটাল 50। এখন আপনি দেখেন যে আপনি প্রতিটা ক্লাসে যদি এসে থাকেন, তাহলে 5-এ 5, 15তে পাইছেন 10, তাহলে কত হইলো? 15 হইলো আপনার। আর 30-এ পাইছেন 20, ঠিক আছে, তাহলে আপনার 35 হয়েছে। তাহলে আউট অফ 50 আপনি এখন পর্যন্ত 35 আছেন। এভাবে হিসাব করে থাকেন, এটার সাথে 1-2 যোগ হবে, মানে কারো বাড়বে ল্যাবের মার্কের সাথে, কারো বাড়বে কমবে, এই খুব আহামরি হয়ে যাবে না, ঠিক আছে। আর ফাইনালের খাতা যেহেতু দুইজন দেখবে, কেউ কারো নাম্বার জানবে না, সুতরাং ফাইনালের খাতায় সুস্পষ্ট ভাবে লেখার চেষ্টা করেন, যাতে আমি পড়লেও যা বুঝি আরেকজন পড়লেও তাই বুঝে, আমিও যে নাম্বার দেই আরেকজনও যাতে ওরকমই দেয়। হয়তো আমি 4.5 দিচ্ছি, আরেকজন যেন পড়লে 4 দেয়, যাতে হাফ নাম্বারের ডিফারেন্স থাকে, বেশি না। তাতে কি হবে, খাতাটা তৃতীয় কারো কাছে যাবে না। তৃতীয় কারো কাছে গেলে ব্লেন্ডার হয়ে যাবেন, কারণ উনি তো আপনারা পড়ায় নাই, জানে না। সো চেষ্টা করেন মানে খাতাগুলোর সৌন্দর্য, খাতার লেখা ঠিক রাখতে। আর অনেকে কিছু সিলি জিনিস করেন, 1-এর এ আসলে অ্যান্সার করতেছেন 2-এর এ, লিখছেন 1-এর এ। আচ্ছা, তো বিভ্রান্তিকর হয়, আমাদের বের করা লাগে এটা আসলে কোনটা কোন প্রশ্ন। তো ওইসব ক্ষেত্রে ইমপ্রেশন খারাপ হয়। আর অনেক টিচার হয়তো আপনাকে নাম্বার কম দিবে ওই ক্ষেত্রে, কারণ সে তো খুঁজবে না। মানে আমি হয়তো আমি যেহেতু মেইন টিচার, আমি হয়তো আপনার দিকে চাই এটা কুইজের নাম্বার দিলাম। আচ্ছা, আরেকটা হইলো 1-এর এ, 2-এর বি, 3-এর সি, 4-এর ডি, এই হইলো আপনি লিখছেন। আর কি যে কষ্ট, কারণ আমাদেরকে তো একটা মার্কশিট বানাইতে হয়, মার্কশিটে আবার লেখা লাগে 1-এর এ তে কত। এখন 1-এর এ এর পরে আপনি লিখছেন 2-এর বি, আপনি সিকোয়েন্স রাখেন না। আপনি যদি পাইরাই থাকেন, তাহলে আপনি 1-এর এর পরে 2-এর এ তে কেন যাচ্ছেন, বা 2-এর 1-এর এর পরে আপনি 1-এর বি লেখেন। একবারে যদি একটা প্রশ্ন এমন হয় ঠিক আছে, কিন্তু একবারে ফ্রিকোয়েন্ট প্রশ্ন এরকম দেখা যায় অনেকের ক্ষেত্রে, মানে মনের মাধুরী মিশায়া মন চাইলো 1-এর এ এখন লিখলাম। সো একটু এইভাবে টিচারদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করলে বা ইয়া করলে তখন আপনার হয়তো নাম্বার কমবে, আমি বললাম। আর অনেকের কি করেন, কমন কিছু প্রশ্ন দেখছি, একটা প্রশ্ন শেষ হইছে মানে লেখা, তারপরে একটু গ্যাপ দেন অথবা পরের পেজে যান। হ্যাঁ, এখন আগের পেজে যদি অনেক বড় একটা ফাঁকা থাকে তাহলে আপনি পরের পেজে যায়েন না, ঠিক আছে। এখন একটা প্রশ্নের শেষ হওয়ার সাথে সাথেই একবারে লাগানো অবস্থায় আপনি অ্যাডজাস্টমেন্ট অবস্থায় আপনি আরেকটা প্রশ্ন লিখছেন, এবং ওইটা আবার 1-এর সি, এটারে কি করছেন, ছোট্ট কইরা বাম পাশে লিখছেন 1-এর সি দিয়ে অ্যান্সার লেখা শুরু করছেন। এখন আমরা তো টাইনা যাই খাতা দেখার সময়, তো ওরকম এত ভাবে আমি মনে করছি এটা ওই আগের প্রশ্নই লিখতেছেন, এটা যার একটা প্রশ্ন। তো আপনি এটার একটু একটু গ্যাপ দেন, হালকা 2টা লাইন গ্যাপ দেন, তাতে কি আসবে যাবে। আপনি 1 নং কোশ্চেন উত্তর 1-এর সি দিয়ে আপনি একটা দাগ দেন নিচে, তাহলে বুঝলাম এটা একটা নতুন কোশ্চেন অ্যান্সার লেখা শুরু করছেন। তো এরকম অনেক হয় যে পুরা খাতার 2টা প্রশ্নের নাম্বার দেয়া হয় নাই, ওটা স্ক্রুটিনিতে হয়তো অনেক সময় বের হয়, বা অনেকে হয়তো নাম্বার কম পাইছে পরে, মানে হয়তো চ্যালেঞ্জ করে যে আমি এত এত কম কেন পাইলাম। দেখা যায় যে আপনি যেভাবে লিখছেন টিচাররা কিছু কিছু জায়গায় নাম্বার দিতে ভুলেই গেছে, কারণ ওগুলো মনে হয়নি যে ওটা আরেকটা প্রশ্নের উত্তর আছে। এরকম প্রচুর খাতা আমার কাছে আছে, তো ওগুলো সময় থাকলে এক সময় হয়তো দেখাতাম এই। সো এইসব জিনিসপত্র একটু অ্যাভয়েড করেন। আরেকটা পরীক্ষার মতো নেন, খুব টেনশন নিয়েন না, জাস্ট পড়েন, লেখেন, শেষ। আশেপাশে কথা টথা বলেন না, নিজের হাতে লেখেন, ঠিক আছে, সাফিসিয়েন্ট আকারে লেখেন। দ্যাটস ইট, অল দ্য বেস্ট আপনাদের জন্য, সব ধরনের শুভকামনা রইলো। আর ইনশাল্লাহ ভালো হবে, আপনারা সবাই লেটার পাবেন, সেই দোয়া তো থাকলোই। আপনারা ভালো থাকেন। আহ, আমার আচার আচরণে দুঃখ কষ্ট থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ইচ্ছা করে কখনোই কারোর সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করি না। Sir, please.
enjoyed your teaching, sir. ভালো লাগছে। Hostel, এনজয় করছি। বুঝতে পারছি, এনজয় করছি। থ্যাংক ইউ, স্যার। উম, না আমি চেষ্টা করছি স্টুডেন্টদেরকে কিছু দিতে, এজন্য আমি মোটামুটি এই লাস্ট কি বলবো, লাস্ট 3 বছর ধরেই আমি একবারে বেস্ট, মানে স্টুডেন্ট রেটিং এ বেস্ট টিচারের